নমস্কার তোমাকে। নমস্কার। ওয়েলকাম টু আওয়ার স্টোরিজ অফ বেঙ্গল। তোমার সাথে পরিচয় অনেক দিনের। আজকে মূলত যেটা আমরা আলোচনার বিষয় সেটা হচ্ছে 1946 সালের কলকাতার দাঙ্গা, যেটার জন্য স্টেটসম্যান বলেছিল ডেড মেন্স সিটি কলকাতা। প্রশ্নটা উঠে আসে এখানেই, 16ই আগস্ট 1946 সাল ভোরবেলা একটা স্লোগান শোনা যায়, মার डालो কাফের লোগোं को মার डालो লড়কে লেঙ্গে পাকিস্তান। শুরুটা কোথা থেকে হয়েছিল, কে করেছিল? হিন্দু নাকি মুসলিম, নাকি পুরোটাই একটা পলিটিক্যাল এজেন্ডা? 16ই আগস্টে কলকাতায় যে দাঙ্গাটা শুরু হয়েছিল তার একটা লম্বা ইতিহাস আছে। আচ্ছা, আচমকা শুরু হয়ে গেছে 16ই আগস্ট, ব্যাপারটা এরকম নয়। কারণ কলকাতায় একটা দাঙ্গার ইতিহাস আছে, শুধু কলকাতা না, তখনকার অবিভক্ত বাংলায়। অবিভক্ত বাংলা, হ্যাঁ, স্বাধীনতার আগে। হ্যাঁ। দেখা যাচ্ছে যে প্রথম 1905 সাল যখন লর্ড কার্জন বঙ্গভাগের প্রস্তাব প্রথম উত্থাপন করেছিলেন, হ্যাঁ, চেষ্টা করেছিলেন, একটা গাইডলাইন তৈরি করেছিলেন যে কিভাবে একটা প্রস্তাব এনেছিলেন, বিল একটা আনা। তার মূল উদ্দেশ্য ছিল কিন্তু হিন্দু মুসলমানকে আলাদা করে দেওয়া। এটা আমার কথা না, এটা ঐতিহাসিকদের কথা। মানে এটা কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু একটা ব্যাপার তৈরি করার জন্য? না, তা নয়, এটা হচ্ছে ব্রিটিশের সুবিধার্থে। আচ্ছা, ব্রিটিশ যাওয়ার সময় শেষ ঘাটা দিয়ে যাবে। ব্রিটিশকে তো তাড়ানো হয়েছে, ঠিক, ব্রিটিশ তো নিজের ইচ্ছায় যায়নি, কারণ ইট ওয়াজ দেয়ার কলোনি, এবং সেই কলোনি থেকে তাদের মোটা টাকা ইনকাম ছিল, কোটি কোটি টাকা তখনকার দিনে তাদের ইনকাম। তারা সেই জায়গাটা নষ্ট করবে কেন? এক্স্যাক্টলি। কিন্তু বাধ্য হয়েছিল, শেষ পর্যন্ত তারা ওই পরিকল্পনাটা করেছিল, যেটা আপ টু লর্ড মাউন্টব্যাটেন ইন 1947 শুরু পর্যন্ত সেইটা কিন্তু কন্টিনিউ করেছিল। আমি সেই ইতিহাসে যাচ্ছি না, সে একটা লম্বা ইতিহাস। কিন্তু ওইখান থেকে সূত্রপাত। তারপর 1914 একটা দাঙ্গা হয়েছে, 1918 হয়েছে, 23 হয়েছে, 26 হয়েছে একটা ছোট দাঙ্গা, 43 হয়েছে, তার আগেও একটা হয়েছে, 30-31 নাগাদ একটা হয়েছে। মানে সবটা যে কলকাতা হয়েছে তা না, কোথাও বিক্ষিপ্তভাবে হয়েছে, নোয়াখালীতে হয়েছে, কখনো ঢাকায় হয়েছে, কখনো ময়মনসিংহে হয়েছে, এইভাবে। কিন্তু নোয়াখালীতে তো তারপরেও হয়েছে, আমাদের এটা রিপার্কেশন ওখানে হলো। এক্স্যাক্টলি। তো দাঙ্গার ইতিহাসটা একটা লম্বা ইতিহাস। তো কলকাতা তার একটা এপিসেন্টার বলতে পারো। মানে কলকাতাকে মারতে পারলে গোটা পূর্ব ভারত, আমাদের পূর্ব ভারত যেটা, সেটার কিন্তু একটা বড় অংশ কিন্তু ধ্বংস করে দেওয়া সম্ভব। মানে ওটা কি কলকাতাকে স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছিল? একদম কলকাতাকেই টার্গেট করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে কলকাতায় হিন্দু মেজরিটি, কলকাতা একটা সাংস্কৃতিক সিটি, সাংস্কৃতিক জগৎ, সেখানকার মানুষ শিক্ষিত, হিন্দুরা শিক্ষিত, হিন্দুরা কালচার্ড, অনেক বেশি সংস্কৃতি মনস্ক মানুষ সেখানে থাকে, শিক্ষার প্রসার আছে কলকাতায়। কলকাতা একটা আপরাইজিং সিটি তখন, আস্তে আস্তে গড়ে উঠছে একটা শহর, ডেভেলপিং সিটি বা ডেভেলপিং ওয়ার্ল্ড বলতে পারো, সুন্দর। এবং কলকাতাকে যে রাজধানী হিসেবে ব্রিটিশরা প্রথমে বেছে নিয়েছিল, তার পেছনে তো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছিল বলেই তারা এটা বেছে নিয়েছে। একদম। সুতরাং সেই কলকাতাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বে বাংলা, কারণ তখন এত বড় শহর তো আর অবিভক্ত বাংলায় কোথাও ছিল না। তার মানে এটা পুরোটাই একটা পলিটিক্যাল এজেন্ডা যদি ইনিশিয়ালি দেখা যায়, ব্রিটিশের পলিটিক্যাল এজেন্ডা। ব্রিটিশের পরে ব্রিটিশ সেটাকে পজ হিসেবে ব্যবহার করলো মুসলমানদের। এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার। এইবারে মুসলিমদের শুধু টার্গেটেই এটা করে দেওয়া হলো যে হিন্দুদের খতম করো। হ্যাঁ, 16ই আগস্টে যেটা হলো, 16ই আগস্টে ডাইরেক্ট অ্যাকশন ডে, প্রত্যক্ষ সংগ্রাম এর ডাক দেওয়া হয়েছিল মুসলিম লীগের পক্ষ থেকে। সেটা হয়েছিল, মুসলিম লীগ তো আগেই ফর্ম করেছে, সেই মুসলিম লীগ যেটা নাকি মুসলিমদের নিজেদের মধ্যেই ভালোভাবে জায়গা করে নিতে পারেনি। প্রাথমিকভাবে তাই ছিল, কারণ বেঙ্গল আমাদের মানে অবিভক্ত বাংলার ইতিহাস যদি দেখো, সেখানে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষের সম্পর্ক কোনোদিন ছিল না। কেউ কখনো ভাবেনি ও মুসলমান ও হিন্দু, ভাই ভাইয়ের মতো, সত্যিই ভাই ভাইয়ের মতো থাকতো একটা সময়। বুঝতে পেরেছি। যেটা আমরা পরবর্তীকালে পূর্ববঙ্গের বহু অঞ্চলেও কিন্তু দেখেছি, এখনও কিন্তু পূর্ববঙ্গের কিছু অঞ্চলে সেই চেহারাই আছে, কোথাও কোথাও এখনও আছে। আমার আত্মীয়স্বজন যারা আছে তাদের মুখ থেকে, বন্ধু বান্ধব যারা আছে তাদের মুখ থেকে যা শুনি,
যে কিছু অঞ্চল এখনও আছে যেখানে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে সম্পর্ক আজও ভালো। সব মুসলমান খারাপ, সব হিন্দু খারাপ, এমন তো হতে পারে না। একদমই না। এইবারে ধরো সেই পিরিয়ডে তখন এই কলকাতাকে বেছে নেওয়া হলো 16ই আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডের জন্য। তার কারণ হচ্ছে মুসলিমরা, মানে মুসলিমদের পক্ষ থেকে তখন অবিসংবাদী নেতা মোহাম্মদ আলী জিন্না, তিনি এই ডাকটা দিয়েছিলেন মুম্বাইতে বসে। মুম্বাইতে ওদের প্রাদেশিক সম্মেলন ছিল মুসলিম লীগের, সেইখানে উনি এই ডাকটা দিয়েছিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে। সেটা কিসের জন্য? সেটা কি হিন্দুদের মারার জন্য? হিন্দুদের বিরুদ্ধে লড়াই না, একেবারেই না। আচ্ছা, লড়াইটা ছিল ব্রিটিশের বিরুদ্ধে। যে ব্রিটিশ আমরা বিভাজন চাইছি, ভারতবর্ষের বিভাজন চাইছি, আমরা একটা আলাদা রাষ্ট্র চাইছি, ব্রিটিশ সেটা হতে দিচ্ছে না। জওহরলাল নেহরু গান্ধীজির সঙ্গে হাত মিলিয়ে ব্রিটিশ সেটা হতে দিচ্ছে না, এটা ছিল ওদের অভিযোগ। আলাদা রাষ্ট্র বলতে কি পাকিস্তান? আলাদা রাষ্ট্র মানে পাকিস্তান, সেটা আমি সেই হিস্ট্রিতে আসবো। শব্দটা তাহলে কোথা থেকে চলে এসেছে? সেই শব্দটা আসবো, আমি সেই হিস্ট্রিতে আসবো, সেটা একটা সুন্দর হিস্ট্রি আছে। ওকে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে ওরা এই মোহাম্মদ আলী জিন্না যে ডাকটা দিলেন যে ব্রিটিশ সরকারকে চাপে ফেলার জন্য, আচ্ছা, যাতে করে তারা পাকিস্তানটা দেয়। কারণ শেষ দিকে কিন্তু ব্রিটিশ বিভাজনটা যাতে না হয় সেটা কেউ কেউ চেষ্টা করেছিল, মানে ব্রিটিশের দিক থেকে কেউ কেউ চেষ্টা করেছিল, কিন্তু সেটা হবার আর তখন আর হাতের বাইরে খেলা চলে গেছে, তখন কিছু করার নেই। সেই অবস্থায় কিন্তু ডাকটা দেয়া হলো। মুশকিলটা হলো যে জিন্না যেটা ভেবেছিলেন, জিন্না তখন কি বলেছিলেন যে আমরা কিন্তু এখন হাতে সংবিধান নিয়ে বসে নেই, আমাদের হাতে এখন পিস্তল আছে। সংবিধানের বদলে অস্ত্র? মানে বিষয়টা কোথায় যাচ্ছে এই শুধুমাত্র একটা ছোট্ট কথা, মানে ওনার স্টেটমেন্টের মধ্যে দিয়ে, বিবৃতির মধ্যে দিয়ে এটা খুব পরিষ্কার হয়ে যায় যে আমাদের এখন আর সংবিধান হাতে নিয়ে বসে থাকার সময় নেই, আমাদের হাতে এখন পিস্তল আছে। তার মানে একটা হিংসাত্মক আন্দোলন গড়ে তোলার দিকে ওরা যাচ্ছে, তার একটা ইঙ্গিত উনি পরিষ্কার দিয়েছিলেন। এর পরবর্তী যে 1 মাস সময়, মানে 16ই আগস্টের আগে 1 মাস সময়, এই 1 মাস সময়ে সেই সময়কার যে আরবি এবং উর্দু পত্রিকাগুলো, সুলতান, আসরে জাজিজ, মুসলমানি, মোহাম্মদী ইত্যাদি পত্রিকা, সেই পত্রিকাগুলি যদি স্টাডি করা যায়, দেখা যাবে যে ওই 1 মাসে তারা কিভাবে বিষ ছড়িয়েছে, হিন্দু মুসলিম বিদ্বেষের বিষ। সেটা কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে কথা নয়, হিন্দুত্বের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছিল এই পত্রিকাগুলো। তার মানে প্রপাগান্ডা চলেছে। প্রপাগান্ডা তার মানে কি? তার মানে হচ্ছে এর পেছনে মানে মুসলিম লীগ নেতৃত্ব ছিল। একদমই তাই, নাহলে এই কাগজগুলো এরকমভাবে প্রচারে নামতে পারতো না। এই যে কাগজগুলো লিখতে শুরু করলো, এর কিন্তু একটা বিশাল প্রভাব মুসলিমদের মধ্যে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পর থেকে কিন্তু মানে বোঝা যাচ্ছিল, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে একটা কিছু হতে চলেছে যেখানে কিন্তু হিন্দুদের ক্ষতি হবে। 16ই আগস্টের সকাল থেকে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু ওই লড়কে লেঙ্গে পাকিস্তান, মার ডালো কাফের লোগোকে মার ডালো, আরও যে সমস্ত ভয়ঙ্কর মানে স্লোগান তারা দিয়েছিল, সেই স্লোগানগুলো এখানে বলতে পারবো না, কারণ সেগুলো ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক কথাবার্তা। আচ্ছা, তো সেগুলো খুব মারাত্মক। মানে হিন্দু মহিলাদের ইজ্জত নিয়ে কথা বলা হয়েছে, হিন্দু শিশুদের হত্যার কথা বলা হয়েছে সেই সমস্ত স্লোগানে। তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমাদের হিন্দুরা ভাবলো যে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, তাহলে আমাদেরও কিছু প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু এটাকে যে খুব মাস স্কেলে খুব বড় ব্যাপারে হয়েছিল, বড়োভাবে ভেবেছিল হিন্দুরা, তা নয়। কোথাও কোথাও কেউ কেউ এই ভাবনাটা এসেছিল। বাড়ির ছাদে ইটের টুকরো রেখেছিল, বাড়ির ছাদে কেরোসিনে কাপড় ভিজিয়ে। আর একটাও জিনিস শুনেছি যে অনেক বাড়িতে নাকি তখন বড় বড় হাঁড়িতে করে করে জল গরম করা হতো। সেটা হ্যাঁ পরবর্তীকালে হয়েছে। প্রাথমিকভাবে ইট পাথর এই সমস্ত রাখা হয়েছিল। আচ্ছা, যে বাড়ির সামনে যদি কেউ আক্রমণ করে তাহলে কিন্তু ওপর থেকে আমরা পাথর ছুঁড়ব, ঠিক আছে। 16ই আগস্টে যখন সকাল থেকে শুরু হয়ে গেল, সকাল 6টা থেকে খুন খারাপই শুরু হয়ে যায়। প্রথম শুরু হয় মানিকতলায়, মানে নর্থ কলকাতা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, মানিকতলাতেই প্রথম, কারণ রাজাবাজারটা তখন মুসলিম কনসেন্ট্রেটেড এরিয়া ইন নর্থ ক্যালকাটা। ও হ্যাঁ, সাউথে কিন্তু অনেক পরে হয়েছে,
মানে মেটিয়াবুরুজও তখনও, হ্যাঁ, ওটা বোধহয় সাউথে বোধহয় শুরু হয়েছিল 16ই আগস্ট দুপুর 3টের পর। আমি সেটাই বলছি যে ওটা 16ই আগস্টে না, মানে প্র্যাকটিক্যালি 17ই আগস্ট থেকেই শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ও দিকটা পরে ছড়িয়েছে, প্রথমে নর্থ ক্যালকাটায় ছড়ায়, এবং মানিকতলায় প্রথম একটা দোকান, হিন্দুর দোকান, সে দোকানটা খুলেছিল। ওই দিনকে ছুটির দিন ঘোষণা করেছিল বেঙ্গল সরকার। ছুটির দিন ঘোষণা করাটা খুব মারাত্মক ছিল। বেঙ্গল সরকার মানে তখন সুরাবর্দির সরকার, মুসলিম লীগ সরকার। তো তারা যে ছুটির দিন ঘোষণা করলো, এটাতে একটা মেসেজ গেল যে সমস্ত মানুষই বাড়িতে থাকবে, তারা সকলে মিটিংয়ে যোগ দেবে। কোন মিটিং? সেটা হচ্ছে মনুমেন্টের তলায় মিটিং, ধর্মতলায়। সেখানে ডাইরেক্ট অ্যাকশন ডের একটা মিটিং। সেখানে লক্ষ লক্ষ তখন ছিল না, প্রথম দিন হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলিম ওই ঝান্ডা ফান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে, ওই মিছিলে যোগ দিয়ে যাচ্ছে। যাবার পথে তারা ওই সমস্ত স্লোগানগুলো, ভয়ঙ্কর স্লোগানগুলো, এবং তার সঙ্গে কোনো দোকান ভাঙচুর, লুটপাট এইসব শুরু করে যাচ্ছিল। মানে একটা সভায় যোগ দিতে যাচ্ছে একটা সেক্ট অফ মানুষ, তারা যাওয়ার পথে লুটতরাজ করতে করতে যাচ্ছে। লুটতরাজ না করলেও ভাঙচুরটা করতে যাচ্ছে হিন্দুদের দোকানে, স্পেসিফিক্যালি হিন্দুদের দোকানে। আচ্ছা, এরকমও কি হয়েছে যে যখন যারা মুসলিমরা যাচ্ছে তারা নিজেদেরই সেক্টের কোনো মানুষদেরকে অ্যাটাক করছে বা তাদের দোকানে অ্যাটাক করছে? সেগুলো পরে হয়েছে, একদম হয়নি তা নয়, সেগুলো বলবো, কয়েকটা কেস আছে। কিন্তু এই সময়টা করলো কি, হিন্দুরা কোথাও কোথাও একটু সামান্য প্রতিবাদ জানায়। আচ্ছা, কেউ রাস্তায় এসে প্রতিবাদ জানিয়েছিল, তাদের মারধর খেতে হয়েছে। আর যারা সেই প্রতিবাদটা জানাতে পারেননি, তারা ছাদ থেকে পাথর ছুঁড়েছে, ছাদ থেকে কাগজে আগুন লাগিয়ে নিচে ছুঁড়েছে, যাতে পালায় ওরা, মানে প্র্যাকটিক্যালি মারার জন্য নয়, ভয় দেখিয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটা সকাল থেকে চলছিল, টুকটাক চলছিল। তারই মধ্যে মানিকতলায় প্রথম আক্রমণ হলো, একজনকে মারল। এদিকে কেশব সেন স্ট্রিটে সেখানে একজন মুসলিমকেই মারল, যেটার উল্লেখ মানে যেটা পাওয়া যায় হচ্ছে ক্যাম্পবেল হসপিটাল, মানে যেটা এখন এনআরএস, সেখানে ভর্তি করা হয়েছিল। সে তার অপরাধ কি, সে একটা ওই কাঠের মিস্ত্রি ছিল, তার দোকানটা সে খুলেছিল। ওকে বলা হয় তুমি বন্ধ করো, আজকে ছুটির দিন, কেউ কোনো কাজ করতে পারবে না, মিছিলে যোগ দিতে হবে। তো সে বেচারা বলে যে না, আমি তো ভাই খেতে পাবো না, তাহলে আমাকে তো দোকান খুলতে হবে। তাকে ছুরি মারল, মুসলমানরাই মারল মুসলমানকে। তা এই ঘটনাগুলো টুকটুক করে ঘটছিল, এক এক করে খবর আসছিল বিভিন্ন জায়গায় আস্তে আস্তে। কখনো সাউথে খুব কম ঘটেছিল প্রথমে গিয়ে, কিন্তু নর্থে অনেকগুলো ঘটনা টুকটাক ঘটে চলছিল। কিন্তু মনুমেন্টের মিটিংটা যখন শুরু হয়ে গেল বেলা 12টা নাগাদ, তখন থেকে কিন্তু চেহারাটা পাল্টে গেল। আচ্ছা, দেখা গেল সেখানে একটা বিশাল সমাবেশ মুসলিমদের, এবং সেইখানে সোহরাবর্দী ভাষণ দেবেন, সঙ্গে আরও মুসলিম লীগ সব নামজাদা নেতারা সেখানে আছেন, এবং বামপন্থীরা আছেন। আমার বলতে দ্বিধা নেই, এটা ইতিহাস, যে ওই মঞ্চে কিন্তু আমন্ত্রিত বক্তা ছিলেন জ্যোতি বসু, কারণ জ্যোতি বসু তখন রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা, বড় নেতা। তার মানে তখন কি সিপিআইএম না সিপিআই? সিপিআইএম তো অনেক পরে হয়েছে, 64-এর পর। এটা হচ্ছে তখন সিপিআই, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন একটাই দল ছিল। তা সেই দলের হয়ে ওখানে হাজির ছিলেন জ্যোতি বসু, বক্তা হিসেবে হাজির ছিলেন। আচ্ছা, তো ন্যাচারালি সেখানে ভিড় হয়েছে প্রচুর, এবং সেখানে যেগুলো মানে মুসলিম নেতাদের তরফ থেকে যে ডাকটা দেয়া হলো, সেটা কিন্তু একদম পরিষ্কার ডাক যে তোমরা পাকিস্তান পাওয়ার জন্য যা করা দরকার সেগুলো করতে শুরু করে দাও। তাহলে আমার প্রশ্নটা একটাই, যখন একটা মুসলিম লীগ সরকার, সোহরাওয়ার্দী যখন তার মানে সেক্ট অফ পিপলকে বলছে মুসলিমদেরকে পাকিস্তান পাওয়ার জন্য তোমরা যেটা করা দরকার সেটা তোমরা এক্সিকিউট করো, সেই জায়গায় বক্তা হিসেবে আমন্ত্রিত জ্যোতি বসু, যিনি নাকি সিপিআই তো পরের কথা, যিনি হিন্দু, তিনিও কি সেটাকে সাপোর্ট করছেন? তিনি সেটাকে বলছেন যে হ্যাঁ তোমরা সেটা করো? সেটা একটা অন্য চ্যাপ্টার। সেটা হচ্ছে যে তখন ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি খুব ছোট দল। আচ্ছা, খুবই ছোট দল, মানে তখনও খুব সংগঠিতও নয়, মাস স্কেলে তো তখনও পার্টি পৌঁছয়নি। আচ্ছা, সুতরাং তাদের রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ করার জন্য পিপলস সাপোর্ট দরকার ছিল।
এখন পিপল সাপোর্ট বলতে হিন্দু বলতে তখনকার দিনে কিন্তু একচেটিয়া কংগ্রেস, সকলেই কংগ্রেসকেই সাপোর্ট করত। হিন্দুরা অন্য কোনো দলকেই সেইভাবে কিন্তু গ্রহণ করেনি। আর কিছুটা ছিল, খুব অল্প, সেটা হচ্ছে যে সুভাষ বসুর ফরওয়ার্ড ব্লক কিছুটা ছিল, আর ছিল কিছু ওই সমাজবাদী দল জাতীয় ছোটোখাটো দল। আচ্ছা, কিন্তু যেটা কমিউনিস্ট পার্টি যেটা টার্গেট করেছিল সেটা হচ্ছে যে মুসলমানদের সাপোর্ট, কারণ হিন্দুরা তো কংগ্রেসকেই সাপোর্ট জানাবে ম্যাক্সিমাম, তো মুসলমানদের সাপোর্টটা পেলে ওদের দলের এস্টাবলিশমেন্টটা দরকার। এটা দলের স্বার্থে ওরা করেছিল, এটা একটা ওদের রাজনৈতিক এজেন্ডা, সেটা ভালো মন্দ কিন্তু সেটা মানে একটা মানে ব্ল্যাক হিস্ট্রি অফ বামপন্থী, আমি বলবো না ওইভাবে, সেটা ওরা ওদের মতো ভেবেছেন, আমি ব্ল্যাক বলবো না, আমি ব্ল্যাক বলবো, ওরা বলবেন আমাদের পক্ষে ওটা দ্যাট ওয়াজ এ ব্রাইট হিস্ট্রি। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেকের নিজের দলকে এস্টাবলিশ করার চেষ্টা করবে, কিভাবে করবে তার এজেন্ডা অনুযায়ী। সেটা আফটার রিপারকেশন কি হবে, সেটার আফটার ম্যাথ কি হবে, সেগুলো তো পরের ব্যাপার, সেগুলো আমরা দেখেওছি কি হয়েছে না হয়েছে। এখন ঘটনা হচ্ছে এটাই যে সেই কারণেই ওরা গিয়েছিলেন, কিন্তু ওখানে যে ভয়ঙ্কর পরিস্থিতিটা হলো, ওখানে একটা রটানো হলো। ওই যে হিন্দুরা ইটপাটকেল ছুঁড়েছিল, কারো কারো মাথা ফেটেছিল, কারো কারো হাতে লেগেছিল, এইগুলো কয়েকটা কেসকে মঞ্চে ডেকে এনে দেখানো হলো, দেখো হিন্দুরা আমাদের আক্রমণ করছে, আমাদের মিছিলে আসতে দেয়নি। এই প্রোপাগান্ডাটা চালানো হলো ওই মিটিং থেকে, মনুমেন্টের। তার মানে যে শুরুটা করলো সেক্ট অফ পিপল ফ্রম মুসলিম লীগ, সেটা ঘুরিয়ে দেওয়া হলো পুরো জিনিসটা একটা পলিটিক্যাল চরিতার্থ করে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল যেটা ডাইরেক্ট অ্যাকশন ডে, যে পাকিস্তানের দাবিতে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন। এবং যা হবার সেটা হলো, সোহরাবর্দী যখন বললেন যে আমাদের বক্তব্য শেষ, এবার তোমরা যে যা পারো করে নাও, মানে এটা ছিল সাংঘাতিক একটা অবস্থা, যে যা পারো করে নাও, মানে লুটপাটও করতে পারো, নারীর ইজ্জত নিতে পারো, মানুষ খুন করতে পারো, একেবারে সরাসরি লাইসেন্স দেওয়া হলো, যেটা মারাত্মক, যেটা তখনও পর্যন্ত জানা ছিল না, হচ্ছে লাইসেন্স টু কিল। একদম, যেটা তখনও পর্যন্ত জানা ছিল না, যে লক্ষ লক্ষ লিটার পেট্রোল, সেই পেট্রোলের সমস্ত ইজারা মানে বকলমে সরকার নিয়েছিল, এবং সরকারিভাবে মুসলিম কমিউনিটির মধ্যে কুপন চালু করা হয়েছিল, কুপন দেওয়া হয়েছিল, বিলি করা হয়েছিল, যে ওই কুপন পেট্রোল পাম্পে গিয়ে দেখালেই সেখান থেকে তাদের প্রয়োজন মতো পেট্রোল দিয়ে দেওয়া হবে। কি করেছে সে পেট্রোলগুলো, কেন দেওয়া হয়েছিল? এটা বাড়ি জ্বালানোর জন্য, একেবারেই তাই। পরবর্তীকালে দেখা গেল বাগমারি ভিলা, একটা ঐতিহাসিক মানে ভবন, এক্স্যাক্টলি, মানে সেটা লোকে দেখতে যেত, সেটা শেষ করে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক, ভারত কলা ভাণ্ডার আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউর উপর ছিল। ভারত কলা ভাণ্ডার তখনকার ভারতবর্ষের একটা অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা সেন্টার, যেখান থেকে তোমার ভারতীয় সাংস্কৃতিক জিনিসপত্র কেনা যেত, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। লক্ষ্মী স্টোর্স, কলেজ স্ট্রিটের মোড়ে, লক্ষ্মী স্টোর্সকে ধ্বংস করে দেওয়া হলো। ওয়াছেল মোল্লার দোকান স্প্ল্যানেডে, অত নামি দোকান, সেই দোকানকে ধ্বংস করে দেওয়া হলো। এইসব যে বন্দুকের যে দোকানটা ছিল সেটা কেসি বিশ্বাসের দোকান ভাঙচুর, অনেকগুলো দোকান ছিল ওদের, সেগুলো সব ধ্বংস করা হলো। এগুলো আসছি পরে। মানে যেটা ঘটনা হলো সেটা হচ্ছে যে আলটিমেটলি ওই চলে গেল ওটা হিন্দু বিরোধী আন্দোলনে। আচ্ছা। এবং প্রথম দিন থেকে ওই যে মিছিল, জ্যোতিবাবু কিন্তু মিছিলের আর বক্তব্য রাখেননি, কারণ উনি দেখলেন যে ব্যাপারটা ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক জায়গায় চলে যাচ্ছে, তখন উনি মঞ্চ থেকে নেমে চলে যান। উনি আর ওখানে অপেক্ষা করেননি, সেটা একদিক থেকে ভালো করেছিলেন। কিন্তু তারপর তো শুরু হয়ে গেল গণ্ডগোল। এই যে ফেরার পথে এই মিছিলগুলো, ফেরার পথে কিন্তু ব্যাপক লুটতরাজ, কারণ অলরেডি তাদের হাতে লাইসেন্স রয়েছে, তখন ব্যাপকভাবে লুটতরাজ শুরু করে দেয়। বাড়িতে আগুন, দোকানে আগুন, মূলত উদ্দেশ্য ছিল লুটতরাজ। দাঙ্গার, যে কোনো দাঙ্গার ক্ষেত্রে এইটা একটা খুব বড় ব্যাপার, মানুষ মারার চাইতে লুটের দিকে বেশি ঝোঁক থাকে, কারণ এই দাঙ্গায় যারা অংশ নেয় তারা কিন্তু গরিব মানুষ, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এবং হাওড়ার জেলা শাসকের সেই দিনের রিপোর্ট 16ই আগস্টের, যে
ট্রেনে করে বিভিন্ন অঞ্চল থেকে, বিহারের ট্রেনে, উত্তরপ্রদেশের ট্রেনে, এবং আমাদের ওই লোকাল ট্রেনগুলো যেগুলো পূর্ব রেলওয়ে লাইনে এসে হাওড়ায় মিট করছে, বিভিন্ন অঞ্চল থেকে হাজারে হাজারে মুসলমানরা নেমেছে হাওড়া স্টেশনে, এবং তারা ওই নৌকা করে পার হয়ে গঙ্গা পার হয়ে কলকাতায় ঢুকছে। এটা কিন্তু হাওড়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার ব্রিটিশ শাসক, তার রিপোর্ট আছে। এটা মানে একটা ডকুমেন্ট আর্কাইভ রয়েছে একেবারেই। মানে বাইরের থেকে মুসলিমদের ভাড়া করে আনা হয়েছিল, বাইরে মুসলিম মানে বহিরাগত মুসলিম আসছে, আপকান্ট্রি মুসলিম যাদের বলে। মানে এখন যদি তুমি ধরো কথার কথা বলছি, যে কথায় কথা বলে যে ঝাড়খণ্ড থেকে লোকে এসছে এখানে, এখানে ঝাড়খণ্ডের লোক মেরে গেছে, এখানে ঝাড়খণ্ডের লোকের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, এ তো প্রায়শই খবর পাচ্ছি। এই রকম একটা ঘটনা কিন্তু সেই সময় ঘটেছিল। তার মানে কি, এটা একটা পরিকল্পিত, একদিনের ব্যাপার নয়। অবভিয়াসলি একটা অনেক দিন ধরে, আগের এক মাস ধরে কিন্তু এই সমস্ত পরিকল্পনাগুলো তৈরি করা হয়েছে, এবং সেই মতো কিন্তু একটা পরিষ্কার চিত্রনাট্য তৈরি করা, তার জন্য স্টেজ প্রস্তুত। শুধু আক্রমণটা বাকি ছিল, যেটা শুরু হয়ে গেল 16ই আগস্ট। 16ই আগস্ট থেকে সেই ধ্বংসটা শুরু হয়ে গেল। 16 তারিখ 17 তারিখ বিকেল পর্যন্ত কিন্তু টানা এইভাবে চলেছে। মানে গোটা দুদিন ধরে চলেছে। বহু মানুষ, বহু বিচারপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে। এটা নিয়ে কি এইটা নিয়ে কি 17ই আগস্ট সকালবেলা স্টেটসম্যানে রিপোর্ট বেরিয়েছিল, মাস মার্ডার স্টার্টেড অন দি মর্নিং অফ স্যাটারডে। একদম ওই সময় দেখবে তুমি, যদি মানে খবরের কাগজ তো এই সমস্ত ইতিহাসের ক্ষেত্রে একটা খুব বড় আর্কাইভ হয়ে থাকে। তো সেই সময় স্টেটসম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, অমৃতবাজার পত্রিকা, এগুলোর কিন্তু ভূমিকা খুব ভালো ছিল। মানে ভূমিকা ভালো ছিল ইন দি সেন্স যে খবরগুলোকে তারা একেবারে খুঁটিনাটি সমস্ত যতখানি সম্ভব দেওয়া তারা দিয়েছে। মানে তারা তখন খবর তৈরি করেনি, খবর খুঁজে এনে দিয়েছে। স্টেটসম্যানের রিপোর্ট ভীষণ ভালো ছিল, যদিও স্টেটসম্যান কিন্তু ব্রিটিশ প্রশাসকের আন্ডারে, ব্রিটিশ এডিটর, ব্রিটিশ সবই ব্রিটিশের আন্ডারে। কিন্তু ওরা এই দাঙ্গার ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে হাইলাইট করেছিল, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলেছিল যে ডেডম্যান সিটি, মৃত্যু উপত্যকা। প্রথম দিনেই বলেছিল যে একেবারে মৃত্যু উপত্যকা তৈরি হয়ে গেছে কলকাতা, মানে শয়ে শয়ে লোক মারা গেছে। ডেথ টোল কত ছিল প্রথম দিনের? সরকারি হিসেবে 170, সরকারি হিসেবে 170, আর হসপিটালে ভর্তি ছিল 542। এটা প্রথম দিন, এটা প্রথম দিন। হ্যাঁ, দ্বিতীয় দিন থেকে সেটা বাড়তে থাকে। আচ্ছা। এবং বাড়তেই থাকে সেটা। হ্যাঁ, এবং বিভিন্ন অঞ্চল থেকে রিপোর্ট আসতে থাকে বিক্ষিপ্তভাবে, বিভিন্ন অঞ্চল থেকে রিপোর্ট, অমুক জায়গায় খুন হয়েছে, তমুক জায়গায় খুন হয়েছে। এবং দেখা গেল যে নর্থ ক্যালকাটার মধ্যে আর সীমাবদ্ধ নেই, ছড়াচ্ছে। পার্ক সার্কাস এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা, ওখানে তো হবেই জানা কথা। এদিকে তোমার ওই সেন্ট্রাল অ্যাভিনিউর ওই এখনকার যেটা কি বলবো, ওই কলাবাগান বস্তি, ওই সব জায়গাগুলো, ওগুলো মুসলিম বস্তি ছিল। ওই সমস্ত জায়গায় ওখানে মর্গ ছিল। মর্গের মধ্যে একটা ঘটনা আছে, মর্গের মধ্যে হিন্দুদের ঢুকিয়ে খুন করার করা হয়েছিল। 19 জনকে ঢুকিয়ে দিয়েছিল। হিন্দুরা খবর পেয়ে দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। ওখানে মেডিকেল কলেজে মর্গ আছে, আজও আছে। মেডিকেল কলেজে মর্গের ভেতর ঢুকিয়ে ওখানে খুন করার একটা পরিকল্পনা করা হয়েছিল, মানে বেরোনোর কোনো পথ। এইবারে দেখো এইবারে আমি এতক্ষণ যা বললাম, সেটা যারা শুনছেন, যে সমস্ত শ্রোতা দর্শকরা শুনছেন, তারা মনে করবেন যে আমরা কিন্তু মুসলিমদের বিরুদ্ধে কথা বলছি। না, দাঙ্গা তো মুসলিমরা শুরু করেছে, কোনো সন্দেহ নেই। কোটি কোটি প্রমাণ আছে। ব্রিটিশরা লিখে গেছে, হিন্দুরা লিখে গেছে, মুসলিমরা লিখে গেছে, যে কোনো সমাজতাত্ত্বিকরা লিখে গেছেন, রিসার্চাররা লিখে গেছেন। অজস্র তথ্য আছে যারা আর্কাইভে আমরা প্রচুর ডকুমেন্ট বলছেন। আচ্ছা, আমরা তো তাহলে এই যে তুমি যে ডকুমেন্টগুলোর কথা বলছো, সেই ডকুমেন্টগুলো তো আমরা পুলিশ আর্কাইভস, যেটা আমাদের ওই সুকিয়া স্ট্রিটের মুখে যেখানে আছে, সে পুলিশ আর্কাইভসে গেলে তো আমরা সেখান থেকে সেই ডকুমেন্টস অনেকগুলো পাবো। কিছু পাওয়া যাবে, খুব বেশি নেই, পাওয়া যাবে। কারণ বেশিরভাগ ডকুমেন্টই ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছিল। এটা কি ডেলিবারেট নাকি? হ্যাঁ, হতে পারে ডেলিবারেট, কারণ তখনও তো প্রশাসনটা মুসলিম লীগের হাতে। মানে তুমি যদি সেই সময় সুরাবর্দী, মানে আমি অন্যায় করব, অন্যায়ের প্রমাণগুলোও ধ্বংস করব, সেই সময় যদি তুমি সুরাবর্দীর ভূমিকা দেখো, সুরাবর্দী তখন প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী বলা হতো না। সুরাবর্দী বাংলার প্রধানমন্ত্রী, তিনি যদি পুলিশকে অর্ডার দেন, পুলিশ কাজ করতে বাধ্য। তিনি পুলিশকে পথে নামতে বারণ করছেন।
তিনি লালবাজারে বসে আছেন। এটা শোনা যায় যে সেই সময় পুলিশ লুট করতে সাহায্য করেছিল বা লুট করেছিল, সেটা কোথাও কোথাও হয়েছে। 3 জন পুলিশের নাম আমি পেয়েছি, 3 জন পুলিশ, বড় বড় মাপের পুলিশ অফিসার, তাদের নাম পেয়েছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। যেমন বাগমারি প্যালেসের ঘটনা, বড়বাজারে একটা খুব শ্রীদোহা, হ্যাঁ শ্রীদোহা বলে একজন পুলিশ অফিসার ছিল, দোহা ছিলেন, আর একজনের নামটা কি ছিল, দন্তসা দিয়ে নামটা ভুলে যাচ্ছে, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। 3 জন পুলিশ অফিসারের নাম আছে যেগুলো মানে লালবাজারে খতিয়ানেও পাওয়া যায়, সেগুলো লুটপাতের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওই বড়বাজারে একটা বাড়িতে লুট হয়েছিল, মানে মারোয়ারি পরিবার, বড় লোক, ওদের তো সোনা দানা রূপো বাসন টাসন ইত্যাদি প্রচুর থাকে। তো ওদের ওই সিন্দুক সমেত, গোটা সিন্দুকটা রাস্তায় বারান্দা থেকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। সেই সিন্দুকটা পুরোটাই ভদ্রলোক নিয়ে চলে গিয়েছিলেন, তিনি একজন পুলিশ অফিসার। ওনার নামই তো এই শ্রী দোহা, যিনি উনি নিয়ে গেছিলেন। পরবর্তীকালে তো শোনা যায় উনি বোধহয় বিশাল একটা বাড়ি করেছিলেন, পূর্ববঙ্গে গিয়ে বিরাট বাড়ি করেছিলেন, পরে সেটা একটু মারোয়ারিকে বিক্রিও করে দিয়েছেন মোটা অঙ্কের টাকায়। হ্যাঁ, এরকম ঘটনা অনেক আছে। আচ্ছা, এইখানে তুমি যে এই প্রথম 1.5 দিনের যে আখ্যানটা আমরা পেলাম, এর মধ্যে কি কোনো স্পেসিফিক কোনো নাম উঠে আসে, মানে মুসলিমদের দিক থেকে কোনো রকম নাম, যারা নাকি প্রপারলি ইনস্টিগেট করেছিল, প্রপাগেন্ডাটাকে চালিয়েছিল বা দাঙ্গাটাকে লিড করেছিল অ্যাজ সাচ? হ্যাঁ, এখন ধরো যারা প্রপাগান্ডা করেছিল বা যারা প্ল্যানিংটা করেছিল তারা তো সব পলিটিক্যাল লিডার, হ্যাঁ, তাদের সকলেই চেনে। তারা মসনদে বসে আছে, তারা মসনদে বসে আছে, সুরাবর্দির নেতৃত্বে তারা চলছে, সুরাবর্দি আবার চলছে জিন্নার নেতৃত্বে। আচ্ছা, কিন্তু করালো কাদের দিয়ে, দাঙ্গায় সরাসরি অংশ নিল কারা? কারণ আমি বারবার একটা কথাই বলছি যে দাঙ্গায় কিন্তু সাধারণ মানুষ অংশ প্রথমে নেয় না। একদম। রাজনীতিবিদরা পরিকল্পনা করে, তারা গুন্ডাদের কাজে লাগায়। এবং যেটা আমি কথা প্রসঙ্গে বলেছি একটু আগেই, যে হাওড়া থেকে প্রচুর লোক বাইরের রাজ্য থেকে আপকান্ট্রি মুসলিম তারা ঢুকেছিল এখানে। এদের মধ্যে যারা লিডিং রোল নিয়েছিল তাদের নামগুলো কিন্তু পুলিশের খাতায় পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলছি, যেমন ধরো সালমি ইলিয়াস সালমা একজন ছিলেন, থৌসা বলে এক ভদ্রলোক ছিলেন, আদুস হক, গুলাম নবী, কালিমুদ্দিন চৌধুরী, ইসাক সর্দার, আবু জান, মীর সাহেব, মোহাম্মদ ইউনিস, শহীদ গির্জান, মোহাম্মদ রৌফ, কাদির, আব্দুল মজিদ খান, শাহিদ মোহাম্মদ ইসাক, এরকম বেশ কিছু নাম কিন্তু পুলিশের রেকর্ডে আছে। এরা ভয়ঙ্কর লিডিং রোল নিয়েছিল এবং আমার বলতে দ্বিধা নেই, কারণ এটা ইতিহাস, এবং যার নাম আমি এখন করব তিনি নিজেও লিখে গেছেন তার আত্মজীবনীতে। তুমি কি হচ্ছেন মুজিবুর রহমান তখন এখানে ছাত্র হিসেবে কলকাতায় থাকতেন। আচ্ছা, বেকার হোস্টেলে থাকতেন আর এতে পড়তেন, মৌলানা আজাদ কলেজে, এখনকার যেটা মৌলানা আজাদ, ওখানে পড়াশোনা করতেন। তো উনি ছিলেন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং মুসলিম লীগের ছাত্র আন্দোলন, যেটাকে ওরা পরবর্তীকালে তৈরি করেছিল ন্যাশনাল গার্ড হিসেবে। যেমন আমাদের আচ্ছা ভারতীয় সংঘ আরএসএস, যেমন আরএসএসের একটা ইয়াঙ্গার জেনারেশন আছে, তাদের সব নানা রকমভাবে তৈরি করে যে কোনো বিপদের দিনে মোকাবিলা করার জন্য। সেই রকম ওরাও একটা তৈরি করেছিল মুসলিম ন্যাশনাল গার্ড নাম দিয়ে। তার নেতা ছিলেন মুজিবুর রহমান। এবং মুজিবুর রহমান তখন বেশ নামজাদা লোক কলকাতায়, এবং সুরাবর্দির খুব প্রিয় পাত্র। মানে উনি এই দাঙ্গায় অংশ নিয়েছিলেন, দাঙ্গায় সরাসরি অংশ নিয়েছিলেন, এবং তিনি সেটা লিখে গেছেন তার মানে অসমাপ্ত জীবন কাহিনী, যেটা পুরোটা লিখে যেতে পারেননি, তার আগে খুন হয়ে যান। অসমাপ্ত জীবন কাহিনীতে লিখে গেছেন সেটা, এবং ছবিও পাওয়া যায়। তো কিন্তু পরবর্তীকালে উনি নিজেও খুব মানে একটা কষ্টে ভুগেছিলেন, এবং বইতে লিখে গেছেন যে আমি যে ভূমিকাটা তখন নিয়েছিলাম সেটা কিন্তু আমার উচিত হয়নি, বা আমি করতেও চাইনি, কিন্তু আমি করতে বাধ্য হয়েছিলাম। তো মানে বিবেকের দংশনেই উনি জ্বলেছিলেন এবং স্বীকার করেছিলেন সেটা, কিন্তু উনি অংশ নিয়েছিলেন, এতে বলতে কোনো দ্বিধা নেই। তো এই গেল মুসলিমদের আক্রমণের চেহারা, এবং এদের কিন্তু অধিকাংশটাই কিন্তু অন্যান্য জায়গা থেকে আসা। কলকাতার কয়েকজন তো অবশ্যই ছিল, বিশেষ করে পার্ক সার্কাস অঞ্চলে, মেটিয়াবুরুজ অঞ্চলের কিছু মানুষ সরাসরি এর মধ্যে মানে নেতৃত্বে যারা ছিলেন তারা ছিলেন, কিন্তু বেশিরভাগ
গুন্ডাদের আনা হয়েছিল বাইরের রাজ্য থেকে এবং তাদের লিড করেছিলেন এরা। প্রথম দিন দ্বিতীয় দিন ধরে নেওয়া যাক যে এইরকম চলল, মানে দ্বিতীয় দিন রাত্রির থেকে কিন্তু হিন্দুরা একত্রিত হতে শুরু করলো। মানে যেটা ওই হিন্দু শিখ যে একটা ফ্রন্টিয়ার তৈরি হয়ে যেটা মানে হিন্দু বলতে কি মানে আমাদের বাঙালি হিন্দু, হ্যাঁ একেবারে অরিজিনাল কলকাতার মানুষ যারা। দ্বিতীয়ত হচ্ছে মারোয়ারি কমিউনিটি, যারা মূলত এখানে ব্যবসা করে খেত, আচ্ছা তারা আচ্ছা বড়বাজার অঞ্চলের মারোয়ারি মূলত। এছাড়া হচ্ছে এই শিখরা তখন আমাদের কলকাতায় খুব একটা বেশি ছিল না, তাও কিন্তু তারাও কিন্তু এটা কি প্রথম, মানে আমি যেটা শুনেছিলাম প্রথম দিকের যে ফ্রন্টিয়ারটা, যেটা 17 তারিখে আর কি প্রথম হিন্দুদের দিক থেকে ফ্রন্টিয়ারটা তৈরি হলো, সেটা হয়েছিল সাউথের রসা রোড। না, এইটা সাউথে হয়েছিল, কিন্তু প্রথম যেটা হয়েছিল আমার রিসার্চে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই মোলঙ্গা লেন, মানে আমাদের বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জি স্ট্রিট, যেটা আচ্ছা হিন্দ সিনেমার সামনে, আচ্ছা ওই জায়গাটায়, ওখানে হচ্ছে গোপাল পাঠার বাড়ি। গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায়, যাকে আমরা গোপাল পাঠা বলেই চিনি, গোটা বাংলার মানুষ, ভারতের মানুষ গোপাল পাঠা বলে চেনেন। এইখান থেকে কিন্তু হিন্দুদের ভূমিকা এবং গোপাল পাঠার ভূমিকা কি ছিল সেটা শুরু হচ্ছে। গোপাল পাঠা মানে ওই বাঙালি মাংসের দোকান বউবাজারে, এটা ওনার মানে কালী ঠাকুর বোধহয় রয়েছেন, যে কালী পুজো করে কালীর সামনে বলি দিয়ে সেই মাংস বিক্রি করা হতো। উনি ছিলেন বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জির ভাগনা। ও, ছোটবেলা থেকে একটা বিপ্লবী পরিবেশে উনি মানুষ, এবং ওই একে চিঠি দিয়ায় গোপন চিঠি, ওই অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, এগুলো সব তো গোপন সমিতি ছিল তখন। তো ওই মামা বলতো এইটা ওকে দিয়ায়, এইভাবে উনি কিন্তু ওই মামার নির্দেশে তৈরি হয়েছিলেন। এবং উনি নিজে একটি করেছিলেন, ওই একটা সংঘ টাইপ তৈরি করেছিলেন, যারা মূলত সামাজিক ভূমিকা পালন করতো, মরা পোড়ানো, হ্যাঁ, কোথাও কেউ অসুস্থ হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজের সঙ্গে উনি সামাজিক কাজের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন। বিয়ে থা করেননি, মাংসের দোকান থেকে আয় হতে যা, তাই নিয়ে উনি খুশি ছিলেন। উনি যখন দেখলেন যে এইরকম একটা ঘটনা ঘটছে, তখন আরও কয়েকজন ওনার সাগরেদ বলতে যারা বোঝায় তাদের ডেকে আনেন। দেখো, গোপাল মুখার্জিকে নায়ক আমি বানাচ্ছি না, অনেকে নায়ক বানিয়েছে, কেউ উপন্যাস লিখেছেন। আমি গোপাল মুখার্জিকে নায়ক বানাবো না, কিন্তু অ্যাজ অ্যান ইনিশিয়েটার ইন ফেভার অফ হিন্দুজ, মানে একেবারে রক্ষাকর্তা হিসেবে যে ভূমিকাটা নেওয়ার কথা, সেটা কিন্তু ওয়ান অফ দি মেজর মানে কী বলবো ফ্রন্ট র্যাঙ্কার যিনি ছিলেন তিনি কিন্তু গোপাল মুখোপাধ্যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই গোপাল মুখোপাধ্যায়ের পাশাপাশি যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন বিখ্যাত, এরা প্রত্যেকে বিখ্যাত। একটা বই পাওয়া যায়, কি বই? গুন্ডাজ অফ ক্যালকাটা। হ্যাঁ, নাম শুনেছি। এই গুন্ডাজ অফ ক্যালকাটাতে এইসব নামগুলো পাবে। ভানু বোস, প্রফুল্লকান্তি ঘোষকে চেনো তো? হ্যাঁ, প্রফুল্লকান্তি ঘোষ মানে যুগান্তরের মালিক ছিলেন, পরবর্তীকালে এডিটর হয়েছিলেন। প্রফুল্লকান্তি ঘোষ, শতদা যার নাম ছিল, কংগ্রেস করতেন। আচ্ছা, রঞ্জিত সাহা, মলয় সরকার, সুকুমার বসু, সুখদেও সাহা এবং রাম চ্যাটার্জি ছিলেন আমাদের বামফ্রন্টের মন্ত্রী পরবর্তীকালে 77-এর পর। উনি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক দলটা এগিয়ে নিয়ে গেছেন। উনি দলটা তৈরি করেছিলেন, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, এবং উনি কিন্তু বেসিক্যালি গুন্ডা ছিলেন। ওনার আমরা হিস্ট্রিতে পাচ্ছি, কলকাতায় 46-এর হিস্ট্রিতে উনি রাজা দীনেন্দ্র স্ট্রিট দিয়ে ঢুকছেন উনি। আচ্ছা, একটা জিপ গাড়ি, সেই জিপে ওই সেনাবাহিনীর ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছেন, আর রাম চ্যাটার্জি নিজে সেনাবাহিনীর ইউনিফর্ম পরেছেন। নেমে ওই দীনেন্দ্র স্ট্রিটের একটা জায়গায়, বিবেকানন্দ মুখার্জির বাড়ির কাছাকাছি, ওইখানে একটা জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর মুসলিম জড়ো হয়েছে, 200-250 মুসলিম জড়ো হয়েছে একটা বাড়িতে আক্রমণ করার জন্য। উনি নামলেন, লোকে একটু ভয় পেয়ে গেল, সেনাবাহিনী নেমে গেছে, হ্যাঁ, সেনা পোশাকে নেমেছেন রাম চ্যাটার্জি। তো ভয় পেয়ে গেল একটু, উনি কোনো দ্বিধা করলেন না, 2 পকেটে 2টো রিভলভার থাকতো না, 2 পকেট থেকে রিভলভার বার করে ফটাফট করে চালিয়ে দিলেন। কটা মূল্য কেউ জানে না। নিমেষে ওই 200 লোক ওখান থেকে
খালপাড়ে ঝাঁপ দিয়ে, পেছন দিয়ে খালপাড় দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এটা হচ্ছে রাম চ্যাটার্জির কাহিনী। তো এই যে রাম চ্যাটার্জি যে নামলেন সেনার বেশেতে, দাঙ্গার সময় সেনা নামেনি অ্যাকচুয়াল? এইগুলো পরে আসছি, গুলিয়ে যাবে সব, মানে গন্ডগোল। সেনা নামেনি। আচ্ছা, এই 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 যে যাদের নাম বললাম এরকম আরো অনেকে ছিল। আচ্ছা, যুগল কিশোর ঘোষ ছিল বেলেঘাটার। এরা সব কিন্তু একদম প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল, এবং এরা সকলেই কিন্তু কলকাতায় গুন্ডা হিসেবে পরিচিত ছিল, ইনক্লুডিং গোপাল মুখার্জি। আমি বলছি, আচ্ছা, মানে এটা বললে হয়তো মানে গোপাল মুখার্জির ফেভারের লোকজন তারা বা তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হবেন, কিন্তু এতে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই, কারণ তার ভূমিকাটাও ছিল অসাধারণ, কিন্তু সেটা থেকেও আমরা অবশ্যই প্রশংসা করব। কিন্তু তার মানে এই নয় যে তিনি যেটা সত্যি সেটাকে অস্বীকার করা, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কাউকে নায়ক বানাচ্ছি না আমরা, মুসলিমদের কাউকেও নায়ক বানাচ্ছি না, হিন্দুদের কাউকেও নায়ক বানাচ্ছি না। ইন্ডিভিজুয়াল কেউ নায়ক হতে পারে না, কারণ এত বড় দাঙ্গা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। সেইখানে কোনো একজন সবাইকে বাঁচিয়েছে এটা তো হয় না, প্রত্যেকের অংশ ছিল। হিন্দুরা বাঁচিয়েছে হিন্দুদের, মুসলমানরা মুসলমানদের বাঁচিয়েছে, চেষ্টা করেছে। আবার মুসলমানরা হিন্দুদের বাঁচিয়েছে, হিন্দুরা মুসলমানদের বাঁচিয়েছে, এরকম বহু ঘটনা আছে। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বেশ কিছু মুসলিম, ঠাকুরবাড়ির একটা বড় ভূমিকা ছিল, বেশ কিছু মুসলিম ওখানে আশ্রয় নিয়েছিল। আচ্ছা, এবং বাইরে থেকে প্রচুর আক্রমণ করার চেষ্টা হয়, কিন্তু ওদের বাড়িতে ঢোকা তখনকার দিনে সহজ ছিল না, ঢুকতে পারেনি। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদি বর্ণকুমারী দেবী পার্ক সার্কাসে থাকতেন, তার বাড়িতে মুসলমানরা আক্রমণ করে। তখন ওনার বয়স 90 বছরের ওপর, 93 বছর বোধ হয়। মুসলমান কমিউনিটি, তখন একজন মুসলমান কাউন্সিলর ওখানকার, উনি এসে বাঁচিয়েছিলেন। বর্ণকুমারী দেবী নালে ওদিন ওখানে খুন হয়ে যেতেন। আচ্ছা, ঠিক উল্টো ঘটনা বলি একটা। সন্ধ্যা রানী দেবী সিনেমা শিল্পী, সন্ধ্যা রানী দেবী এবং ওনার স্বামী একটা বাড়িতে থাকতেন। সেখানে ওই রকম 12-14 মূলত মুসলমান মেয়ে এবং বাচ্চা তারা আশ্রয় নিয়ে, মানে হিন্দুরা তারা করেছিল, ওই বাড়ির সামনে ঢুকে গেছে, তারা জানেও না এটা কার বাড়ি, ঢুকে পড়েছে। তো সন্ধ্যা রানী ওদের ঘরের ভিতর লুকিয়ে ফেলেছেন। এরপর হিন্দুরা এসছে, একটা গ্রুপ অফ ইয়াং ছেলেরা, তারা নেমেছে, তারা এসে বলেছে যে ওই আপনার বাড়িতে মুসলমানরা ঢুকেছে, বার করে দিন ওদের। সন্ধ্যা রানী তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে আমার বাড়িতে ওরা এসেছে আশ্রয় নিতে, আমি কোনো আশ্রয় নিতে এসছেন এমন কাউকে আমি বাড়ি থেকে বার করে দিতে পারি না। সুতরাং ওদের মারা তো দূরের কথা, আমি ওদের বাইরে বাড়ি করব না। আর তোমরা যদি ওদের মারতে চাও তাহলে আগে আমাকে মারো, আমাকে মেরে তোমরা বাড়িতে ঢুকতে পারবে। তখন ওরা কিছুটা পিছু হটে যায় আর কি। কিন্তু তারা ওই ওনার স্বামী পিছন দিক দিয়ে, সন্ধ্যারানীর স্বামী ওই পিছনের দরজা খুলে ওই মহিলাদের বাচ্চাদের বার করে দেন, যে পিছন দিকে একটা মুসলিম বস্তি আছে, ওখানে চলে যেতে পারে যাতে। তো ওরা কিন্তু দৌড়ে পালাচ্ছিল, তখন কিন্তু ওদের পিছু ধাওয়া করে এরা। শেষ পর্যন্ত আক্রমণটা করতে পারেনি, মানে শেষ হয়নি। এরকম বহু ঘটনা আছে। যেমন ধরো যাদব চক্রবর্তী অত্যন্ত বিখ্যাত অঙ্কের মাস্টারমশাই ছিলেন। ওনার তো বাড়িতে বোধহয় আগুন লাগে, গণিত বিশারদ বলা হয় ওনাকে। ওনার বাড়িতে প্রথমে লুটপাট হয়, ব্যাপকভাবে লুটপাট হয়। তারপরে ওনার বাড়ির এক সম্ভবত বৌমা ছিলেন ওনার, তাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে ভয়ঙ্করভাবে রেপ করা হয়। তারপরে ওনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এইরকম ভয়াবহ ঘটনা অনেক ঘটেছে, প্রচুর ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছিল, এই জায়গাটা কিন্তু হিন্দু ব্যাকলাশ শুরু হলো। মানে হিন্দুরা প্রতিরক্ষা, আত্মরক্ষা নামে তারা পথে নামলো, তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, ভোজালি নিয়ে, ইভেন গ্রেনেড, বোমা, কোনো কিছুই বাঁচছিল না। গ্রেনেড কোথা থেকে পেল? এটা কি গার্ডেন রিচ থেকে আসতো, এবং এর পেছনেই ছিলেন গোপাল মুখার্জি। গোপাল মুখার্জি ওখান থেকে তখনকার দিনে পিস্তল, তখনকার দিনে গ্রেনেড, ব্রিটিশ বাহিনীর সব, সেগুলো চোরাপথে আনাতেন। ওদের মদের বোতল দিতেন। বেশ কিছু আমেরিকান সেনা, তারাও তো করাপ্টেড লোক ছিল, আমরা তো করাপ্টেড হয়েছি তাদের পাল্লায় পড়েই, ভারতবর্ষ করাপ্টেড হয়েছে ব্রিটিশের পাল্লায় পড়ে। তো তারা ওই কম দামে ওইগুলো বেচে দিত, আর তাদের মদের বোতল দিলেই তারা ওগুলো দিয়ে দিত। আর গোপাল মুখার্জি করতেন কি, দলবল নিয়ে যেতেন, বড় বড় ব্যাগ নিয়ে ভর্তি মদের বোতল নিয়ে গিয়ে ওদের দিতেন। ওরা রাইফেল, পিস্তল,
গ্রেনেড, বোমা সব দিয়ে দিত। বার্টার সিস্টেম। হ্যাঁ, বার্টার সিস্টেম নিয়ে এসে ওগুলো উনি কাজে লাগাচ্ছিলেন ওই সময়। আচ্ছা। এরকম অনেক ঘটনা ঘটেছে। তো তখন কিন্তু হিন্দুরা পুরোপুরি নেমে পড়েছে এবং পাড়ায় পাড়ায় প্রচার করা হয়েছিল যে জীবন নিজেদের বাঁচাতে হবে, তার জন্য রাত জাগতে হবে দিনের পর দিন। পাড়ায় পাড়ায় রাতারাতি আরজি পার্টি তৈরি হয়েছিল এবং শোনা যায় 4 দিন বোধহয় হিন্দুরা পুরো 4 রাত একটানা 4 দিন প্র্যাকটিক্যালি হিন্দুরা কিন্তু ব্যাকলাস চালিয়েছে, যার ফলে ইতিহাস বলছে, এটা সরকারি রেকর্ড বেসরকারি রেকর্ড দুটোই বলছে যে দাঙ্গাটা শুরু করেছিল মুসলমানরা, দাঙ্গার পরিকল্পনাটাও মুসলমানদের ছিল, কিন্তু আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতি হলো মুসলমানরাই, কারণ তারা হিন্দুদের বিরুদ্ধে লেগেছিল। হিন্দুরা যখন একজোট হলো তাদের নিজেদের শহর এটা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এই আত্মরক্ষার নাম করেই হোক বা প্রতি আক্রমণের জন্যই হোক, তারা কিন্তু যে আক্রমণটা করেছিল সেটা ভয়াবহ। মানে মুসলিম বস্তি ওপর নজরে, অনেকটা গেরিলা বাহিনীর মতো। কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, যেমন পাকসার কাছে একটা মুসলিম বস্তি, মুসলিম লোকজন পুরুষরা তারা সব বেরিয়ে পড়েছে দাঙ্গা করতে, মেয়েরা আর বাচ্চারা আছে, এরা 3-4 মাত্র ঢুকেছে বস্তিতে, ঢুকে কচু কাটা করে দিয়ে বেরিয়ে এসছে। ওরা বাড়িতে ফিরে দেখছে কেউ বেঁচে নেই। একটা বস্তির ঘটনা আছে, সেখানে একজন সেনাবাহিনীর লোককে লুকিয়ে রেখেছিল মেরে দেবে বলে। এটা খবর পায় হিন্দুরা এমন আক্রমণ করে যে তাকে তো উদ্ধার করেই পুরো বস্তি ফাঁকা হয়ে গিয়েছিল। মানে মারাত্মক আক্রমণ। যেটা একটু আগে বললো আমাদের মেডিকেল কলেজের যে মর্গের এতে, যেটা কলাবাগানে মর্গের ওখানে হয়েছিল না, এখানে বস্তিতে হয়েছিল, এটাও বেলেঘাটের এখানে। আচ্ছা। তো এখন ধরো এরকম ঘটনা প্রচুর আছে, মানে বলতে গেলে ইতিহাস মানে অনেক ঘন্টা সময় লেগে যাবে, বড় বড় ঘটনা আছে। এখন কথা হচ্ছে যেটা, যে হিন্দুরা এটা কেন করলো? হিন্দুরা কি মানে ইচ্ছাকৃতভাবেই করলো? বলতে হবে যে হিন্দুরা কিন্তু প্রস্তুত ছিল না তা নয়, কারণ ওই মুসলিমদের যে প্রোপাগান্ডাটা চলছিল একটানা, ওই ডাইরেক্ট অ্যাকশন ডের নামে, সেইখানে কিন্তু খুব পরিষ্কারভাবে 21 দফা আক্রমণের এজেন্ডা ঠিক করা হয়েছিল, 21 দফা, এবং সেটা লিখিতভাবে বলা হচ্ছিল এই করা হবে। তার মধ্যে কি যে অন্যতম প্রধান লুট, দ্বিতীয়ত হচ্ছে যে ইজ্জত লুটে নাও, আগে পারিবারিক ইজ্জত লুটে নাও, তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে একটা সাংস্কৃতিক মানে কমিউনিটি শেষ হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। এটা ওদের মানে কোমর ভাঙার একটা সবচেয়ে বড় রাস্তা ছিল এটা। সেই জায়গাটায় ঢুকে দাঁড়িয়েছিল হিন্দুরা। কিন্তু হিন্দুরা যে আক্রমণটা করেছিল সেটা কিন্তু ভয়ঙ্কর। কিন্তু এই ভয়ঙ্কর আক্রমণটা করতে হলো কেন? যে প্রশ্নে তুমি আসছিলে, সেনাবাহিনী কি নেবেছিল? আমি তার আগে বলবো, পুলিশ নেবেছিল কি? পুলিশও না, পুলিশেরও কিন্তু কোনো সুরাবর্দী লালবাজারে বসেছিলেন 3 দিন ধরে বসে, ওখানে বিরিয়ানি লালবাজারে তো দরজা খোলেনি, উনি ভেতরে বসে। এবং এটা শোনা যায় যে বউবাজারের সুরাবর্দী বিরিয়ানি হাতে দাঁড়িয়েছিলেন। না, উনি লালবাজারেই ছিলেন। লালবাজারে পুলিশ কমিশনারের স্টেটমেন্ট আছে, যখন ফোন যাচ্ছে বারবার, হ্যাঁ, যে হিন্দুরা ফোন করছে যে আমাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের এখানে পুলিশ পাঠান, তখন উনি বিরক্ত হয়ে বলছেন নিজেরা নিজেদের বাঁচান, আমি কি করব? আমি যখনই পুলিশ পাঠাতে চাইছি উনি তো বসে বসে এখানে চিরকুট পাঠাচ্ছেন আমাকে। এগুলো ডকুমেন্টেড তথ্য, যে আমাকে বারবার উনি চিরকুট পাঠাচ্ছেন, কোথাও লোক পাঠাতে বারণ করছেন, আমি কি করব? শেষ পর্যন্ত লর্ড ওয়াওয়েল, তখন গভর্নর আমাদের, লর্ড ওয়াওয়েলের কাছে খবর পৌঁছলো যখন, যে পুলিশ নামছে না, তার মধ্যেই কিছু পুলিশ নেমেছিল। তুমি দারোগার দপ্তর, পুলিশ কাহিনী এগুলো পড়লে বুঝতে পারবে, তার মধ্যেই কিন্তু বেশ কিছু পুলিশ নেমেছিলেন। তারা নিজেদের, লালবাজারের যে বইটি আছে সেটা এরা হ্যাঁ কিছু ঘটনা আছে, এরা কিন্তু নিজেদের উদ্যোগে নেমেছিলেন। এরা কোনো রকম নির্দেশ পেয়ে নেমেছিলেন তা নয়, এরা নিজেরা নেমেছিলেন। মুসলমানদেরও বাঁচিয়েছেন, হিন্দুদেরও বাঁচিয়েছেন। অনেক ঘটনা আছে পুলিশ কাহিনীতে, অনেক ঘটনা আছে এরকম। এইবারে ধরো এই যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো কারোর কিছু করার ছিল না, কারণ সুরাবর্দী প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ না দিলে কি করবে? শেষ পর্যন্ত লর্ড ওয়াওয়েল নিজে অ্যাকশন নিলেন, যে
এইভাবে চলতে পারে না। ততক্ষণে কলকাতা মানে মৃতের শহর হয়ে গেছে, যেটা বলা হচ্ছে ডেডম্যান সিটি। প্রথম দিনেই স্টেটসম্যান যেটা বলেছিল, প্র্যাকটিক্যালি 4 দিন পর দেখা যাচ্ছে যে পথে পথে শুধুমাত্র মৃতদেহ, শকুন আর চিল। হ্যাঁ, সেটা তো ওই আমরা যিনি ফটোগ্রাফার ছিলেন, হ্যাঁ, মার্গারেট বুরকে হোয়াইটের প্রসঙ্গে একটু আসা দরকার। খুবই একটা ঐতিহাসিক চরিত্র 46-এর দাঙ্গার ভিত্তিতে, যে উনি মূলত একজন মহিলা ফটোগ্রাফার এবং সেই সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছবি তুলে উনি বিখ্যাত হয়েছিলেন। আচ্ছা। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে উনি ওই জার্মানিতে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো কিভাবে চালানো হতো, কি ভয়ঙ্কর সমস্ত পরিবেশ ছিল সেই সময়, সেইগুলোর সমস্ত ছবি করেন। এগুলো ওনাকে পৃথিবী বিখ্যাত করে তুলেছিল। উনি লাইফ পত্রিকায় ওই সমস্ত মানে যুক্ত ছিলেন, ওনার ছবি লাইফ পত্রিকায় বেরোতো। উনি 46-এর দাঙ্গায় উনি কিন্তু এখানে কভার করতে এসেছিলেন এবং প্রায় 10 দিনের মতো এখানে ছিলেন, কিন্তু একটু শেষের দিকে এসেছিলেন। উনি এসে পৌঁছেছিলেন 26 তারিখ, মানে আমাদের দাঙ্গাটা শুরু হয়েছিল 16 থেকে, উনি এসেছিলেন 26 তারিখে। তখনও কিন্তু ওই রকম মানে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে আছে। হ্যাঁ, তা মানে উনি লাইভ পত্রিকা থেকে যেটা পাওয়া যাচ্ছে, মানে উনি রাস্তায় ছবি তুলতে নেবে, মানে হাঁটতে পারছেন না, এত চিল আর শকুনের ভিড়। সেই তাদের তাড়িয়ে তাড়িয়ে উনি কিন্তু ওই ছবি তুলতে যাচ্ছেন, এরকম একটা ডেসক্রিপশন হ্যাঁ লাইফে পাওয়া যায়। তো একটি ছবিও আছে স্পেসিফিক, আমার যতদূর মনে পড়ছে লাইফ ম্যাগাজিন মানে লাইফে ওনার বেরিয়েছিল, একটি ঠেলাগাড়ির ওপরে মৃতদেহর স্তূপ এবং ঠেলাগাড়ির যে চাকাটা তার মধ্যে থেকে একটা মুখ বেরিয়ে রয়েছে, চোখ দুটো মারা গেছেন, চোখটা চাওয়া, কিন্তু মুখটা যেন একটা হাসি হাসি মুখ, চোখটা চেয়ে আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি কতগুলো স্পটের কথা বলছি। যেমন ধরো আমরা কলেজ স্ট্রিটে প্যারামাউন্ট শরবতের দোকানটা, ওর ঠিক সামনেই, মানে বিশ্বভারতীর কাউন্টারটা ওর সামনে, ওই জায়গাটায় স্তূপাকার করে মৃতদেহ রাখা ছিল। এটা কিন্তু ঐতিহাসিক তথ্য রয়েছে, মানে স্তূপ করে রাখা হয়েছে পুরো মৃতদেহ। কারণ তখন সৎকারের লোক নেই, সৎকার করবে কারা? পুরসভারই রেকর্ড বলছে যে তখন ডোম খুঁজে পাওয়া যাচ্ছে না, সুইপার খুঁজে পাওয়া যাচ্ছে না, কে যে কোথায় পালিয়ে গেছে আর কে দাঙ্গায় অংশ নিয়েছে আমরা কিছুই জানি না। কারণ অনেকে অন্য জায়গায় দিয়ে গ্রামের দিকে বাড়ি, সব পালিয়ে গেছে ভয়ে, আবার অনেকে সরাসরি দাঙ্গায় অংশগ্রহণ করেছে, বুঝতে পারছি। তো এই অবস্থায় লোক পাচ্ছি না, আমরা মৃতদেহ সরাবো কী করে? তো লক্ষ লক্ষ মানে হাজার হাজার মৃতদেহ তারা পড়ে আছে রাস্তার ওপর দিনের পর দিন, এবং ওই রকম স্তূপাকার করে রেখে দেওয়া হচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে একটা হয়তো ট্রাক এলো, এসে সেই স্তূপাকার করে মৃতদেহ নিল, কিছু গঙ্গায় ফেলে দিল, গঙ্গায় প্রচুর ডেড বডি ভাসিয়ে দেওয়া হয়েছে, কোথাও মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, আর কিছু কিছু এটাই মাটিতে পুঁতে দেওয়ার এই ঘটনাটাই কি মানে আমরা নথিতে পাচ্ছি যে মাটির 20 ফুট নিচে 210 খানা বা এরকম 110 খানা ছিল মাটি থেকে খুঁড়ে বার করা হয়েছিল। এবং শুধু তাই নয়, ওই জলের যে ওয়াটার পাম্পগুলো যেগুলো আমাদের টালার ওয়াটার পাম্পের যেসব জায়গাতে জলগুলো আসে, তো ওইগুলো এসে যেখান থেকে মানে ডিস্ট্রিবিউশন হয়, সেই জায়গাগুলোতে একটা গভীর খাদ মতো থাকে আর কি। তো সেইখানে সমস্ত ডেড বডি জমে পড়েছিল, এত ডেড বডি জমে পড়েছিল যে নর্দমা বন্ধ হয়ে গিয়েছিল, মানে শহরের নিষ্কাশন পদ্ধতিটাই কাজ করছিল না, এত ডেড বডি নর্দমায় জমা হয়ে পড়েছে। সরকারিভাবে বলা হয়েছিল, মানে শেষ পর্যন্ত যেটা বলা হয়েছিল 4000 মানুষের মৃত্যু হয়েছিল, হ্যাঁ, আর 11,000 আহত হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি বেসরকারি মতে কমপক্ষে 16,000 মানুষের মৃত্যু হয়েছিল। কেউ কেউ বলেন, অনেক পলিটিক্যাল সার্কেল বলে 20,000 মানুষের মৃত্যু হয়েছিল। হ্যাঁ, এটা অনেক পলিটিক্যাল সার্কেল থেকে বলা হয়। আর এর কোনো মানে কোনো গোনাগুনতি করা সম্ভব নয়, কোনো খতিয়ান নেই, কার বাড়ির কে গেছে কেউ জানে না। কিছু কিছু বাড়ির সকালবেলা ভদ্রলোক ধরো বেরিয়েছেন, ব্যবসা হোক বা যাই হোক, রোজগারের আশায় বেরিয়েছেন, বাড়ি এসে দেখছেন যে কেউ নেই, গোটা বাড়ি ফাঁকা, স্বামী মানে তার স্ত্রী ছেলেমেয়েরা কেউ নেই বাড়িতে। গেল কোথায় ডেড বডি? মানে যদি মেরেও দেওয়া হয়, গেল কোথায় তারা যদি নিখোঁজ থাকে তাই তো সন্ধান পাওয়া যায়নি। এরকম অজস্র ঘটনা ঘটেছে। সুতরাং সেগুলো কাউন্ট করবে কিভাবে?
এখন বিষয়টা হচ্ছে এইটাই যে এমন একটা দাঙ্গা যেটার তুলনা একমাত্র করা চলে বোধহয় পরবর্তীকালে ওই বছরই নভেম্বর মাসে ধনেখালিতে আমাদের নোয়াখালীতে যেটা হলো ওপার বাংলায়, এখন ওপার বাংলায় নোয়াখালীতে যে ঘটনা হলো লক্ষ্মী পুজোর দিন, নভেম্বর মাসে লক্ষ্মী পুজোর দিন, সেই দিনকে সেখানে আক্রমণটা হলো এবং সেখানে কিন্তু আফটার এফেক্ট সেখানে কিন্তু একচেটিয়া হিন্দু মারা হয়েছে। কলকাতায় যেহেতু মুসলমান বেশি মরল হিন্দুদের ব্যাকলাসে, তার মানে ওটা ব্যালেন্সিং ওখানে, হ্যাঁ ওখানে সেই প্রতিশোধটা নেওয়া হলো হিন্দুদের খুন করে। একচেটিয়া ওখানে হিন্দু প্রতিরোধ বাহিনী সেইভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। বুঝতে পেরেছি। গান্ধীজি গিয়েও সেই দাঙ্গা আটকাতে পারেননি। গান্ধীজি এই যে দাঙ্গাটা হলো এতদিন ধরে, যে আমাদের কলকাতায় যে দাঙ্গাটা হচ্ছে তথা বাংলায় হচ্ছে, এখানে গান্ধীজির রোলটা কোথায়? হোয়ার ওয়াজ দ্য ফাদার অফ আওয়ার নেশন গান্ধীজি? দেখো, গান্ধীজি দিল্লিতে বসে ঘোষণা করেছিলেন আমি কলকাতায় যাব। ঘোষণা করেছে, হ্যাঁ, তখন দাঙ্গা চলছে কিন্তু উনি এলেন না। কেন এলেন না সে জবাবটা একমাত্র উনিই হয়তো জানেন, কিন্তু তার কোনো রিপ্লাই পাওয়া যায়নি। উনি এলেন। দাঙ্গা পরবর্তী যে অডিট হয়েছে বা যে ইনভেস্টিগেশন কমিশন, তার রিপোর্টেও কিছু নেই। না, গান্ধীজি সম্পর্কে কিছু নেই সেখানে। আচ্ছা, সেটা ওই রিপোর্টটাই আসবো, ওটা খুব ইন্টারেস্টিং পার্ট, ভালো মনে করিয়েছো তুমি। আচ্ছা আচ্ছা, এরপরে উনি বললেন যে নোয়াখালীতে দাঙ্গা শুরু হলো, আগস্টে এটা হলো, নভেম্বরে। সেই সময় শোনা গেছে যে উনি এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি নোয়াখালী যাব, যাওয়ার পথে আমি কলকাতায় যাব। উনি কলকাতায় এসেছিলেন আগস্টে উনি বললেন আমি কলকাতায় যাব, এলেন না। নোয়াখালীতে যখন দাঙ্গা হলো তখন উনি বললেন যে আমি নোয়াখালী যাব, তখন আলটিমেটলি উনি এলেন। কলকাতা হয়ে নোয়াখালী যাবেন আর কি। তো কলকাতায় এলেন। কলকাতায় এলে তো ওনার সহচর ছিলেন সত্যি কথা বলতে কি দুজন, মানে মূলত দুজন। একজন ছিলেন একেবারে মানে গান্ধী ভক্ত মানুষ, প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি মানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী বলা যেতে পারে বাংলার। প্রফুল্লচন্দ্র ঘোষ সঙ্গে থাকতেন, আর থাকতেন সুরাবর্দী 24 ঘন্টা ওনার সঙ্গে থাকতেন। সুরাবর্দী ওনাকে নিয়ে গিয়ে তাহলে কি এটাও বলা যায় যে যেহেতু সুরাবর্দী মানে 24 ঘন্টা ওনার এতে রয়েছেন, গান্ধীর একটা স্নেহপাত্র একজন বলা যেতে পারে। একেবারেই তাই। তাহলে কি সুরাবর্দী যখন এই দাঙ্গার অর্ডারটা দিচ্ছে সেই সময় কিছু ইনস্টিগেশন কোনো রকম? না, দেখো, আমি তো গান্ধীজিকে ওইভাবে বলতে পারবো না, গান্ধীজি সাম্প্রদায়িক ছিলেন বলতে পারবো না, গান্ধীজি সাম্প্রদায়িক ভূমিকা পালন করেছে। সাম্প্রদায়িক না হলেও কোনো পলিটিক্যাল স্ট্যান্ড থেকে হয়তো উনি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড ওইভাবে ছিল না। দেখো, গান্ধীজিকে আমার যেটুকু স্টাডি করা, আমি খুব যে গান্ধী নিয়ে খুব বেশি স্টাডি করেছি তা বলতে পারবো না, কিন্তু যেটুকু আমার পড়াশোনা আছে, এর আগে আমি গান্ধীকে নিয়েও বই করেছি। ওনার হত্যাকাণ্ডের ওপর আমার তিনটে বইয়ের সিরিজ আছে, তোমরা জানো। কিন্তু সেখানেও আমার যা মনে হয়েছে যে উনি সবসময় চেষ্টা করেছেন দুপক্ষকে সন্তুষ্ট করতে। এখন দুপক্ষকে সবসময় সন্তুষ্ট করে চলে যায় না, কোনো একটা জায়গা যেখানে যেটা বলার সেটা তোমায় বলতে হবে। মুসলমানদের দোষ থাকলে বলতে হবে, হিন্দুদের দোষ থাকলেও বলতে হবে। কিন্তু আমি শুধু হিন্দুদের বিরুদ্ধে বলে যাবো, মুসলমানদের বলবো না কিছু, এটা তো হয় না। এখন এই জায়গাটা উনি জানতেন যে হিন্দুরা তো আমার সঙ্গে আছেই, কিন্তু মুসলমানদেরও আমার আন্ডারেই আনতে হবে, নাহলে আমি শান্ত করতে পারবো না, এই বিভাজন আটকাতে পারবো না। এটা ছিল ওনার মানে মূলত টার্গেট। সেই দিক থেকে ওনাকে সাম্প্রদায়িক বলা যাবে না, কিন্তু ভুল ভ্রান্তি ধারণা এটা বলতে পারো, আলাদা কথা। তো যাই হোক, সুরাবর্দী ওনাকে নিয়ে তুললেন বেলেঘাটার এই যেটা এখন গান্ধী ভবন বলা হয় আর কি, ওইখানে নিয়ে গিয়ে, একটা ভাঙাচোরা বাড়ি তখন, সেখানে নিয়ে গিয়ে তুলে ওখানে থাকছেন উনি। এইবারে যেই হিন্দুরা খবর পেল যে গান্ধী এসছে, একটা রাগ ছিল, ওরা সেই সময় দাঙ্গার সময় আসেননি, তো ওরা ইটপাটকেল ছোঁড়া শুরু করলো। তখন কিন্তু যেটা তুমি বলছিলে, আমি একটুখানি পিছন দিকে যাই, নাহলে ওটা মিস করে যাবো, যে পুলিশ কিন্তু শেষ পর্যন্ত নেমেছিল। আরো বড় কথা হচ্ছে লর্ড ওয়েলের আদেশে সেনাবাহিনী নামলো। সেনাবাহিনী যখন নামলো 9 দিন পর, প্রায় সেনাবাহিনী নামার পর কিন্তু প্র্যাকটিক্যালি শান্ত হলো। 5 দিন পর যখন সেনাবাহিনী নামলো, আস্তে আস্তে শান্ত হতে শুরু করলো। কিন্তু বিক্ষিপ্তভাবে মার্ডার, লুট, আগুন জ্বালানো এগুলো চলছিল। সেটা চলেছিল প্রায় 17-18 দিন ধরে, আরও চলেছিল।
মানে বিক্ষিপ্ত হয়ে কিছু ঘটনা তখনও ঘটেছিল। আচ্ছা, এখানে যেটা হলো, এখানে পুলিশ এসে ওনাকে পাহারা দিতে শুরু করে। ওখানে পুলিশ তখন কেউ মানছে না, মানে হিন্দুরা তখন এতটাই একত্রিত যে তারা যেখানে যাচ্ছে সেখানে হাজার মানুষ গিয়ে জড়ো হয়ে যাচ্ছে। গান্ধীকে পুরো প্র্যাকটিক্যালি ঘেরাও করে ফেললো। শেষ পর্যন্ত পুলিশ এসে আটকালো, কিন্তু পুরোটা আটকাতে পারল না। একজন তো একটা ঢিল ছুঁড়েছিল এমনভাবে যে আইদার সুরাবর্দির মাথায় লাগতো, নাহলে গান্ধীর মাথায় লাগতো। সেটা একজন পুলিশকর্মীর ওপর দিয়ে বেঁচে গেল, মানে পুলিশকর্মী আটকে দিল আর কি সেটাকে। হিন্দু যুবকেরা যেদিন ওই বেলেঘাটায় গিয়ে হামলা করলো, এরপর গান্ধীজির পুলিশ সিকিউরিটি বসলো ঠিকই, কিন্তু গান্ধীজি একটু ভয় পেয়ে গেলেন। আচ্ছা, উনি দুটো জিনিস করতে চাইলেন। প্রথম কথা হচ্ছে দাঙ্গাটাকে একেবারে পুরোপুরি কন্ট্রোলে আনার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে সমস্ত অস্ত্রগুলো সিজ করে নেওয়া। তো উনি একটা ডাক দিলেন ওনার মতো করে আর কি, যে যাদের কাছে যা অস্ত্র আছে সেগুলো সব আমার এখানে সমর্পণ করো। এখানেই কি মানে গোপাল পাঁঠা বলছেন যে আমি অস্ত্র সংবরণ করব না? এটা পরে তো বেশ কিছু, এই যুগল কিশোর ঘোষ, ভানু ঘোষ, এরা কিন্তু গেল সবাই। এরা গিয়ে ওই অস্ত্রশস্ত্র জমা দিল। তা এরা কিন্তু সব হিন্দু, কোনো মুসলিম গুন্ডা কিন্তু এসে জমা দেয়নি। সুরাবর্দী কিন্তু ওখানে বসে। মানে এটা কি তাহলে বলা যেতে পারে যে হিন্দুদের সহনশীলতা, হিন্দুদের আনার্ম করে নেওয়ার একটা চক্রান্ত এও হতে পারে। এখন এই ঘটনার পরে গোপাল মুখার্জি এলো না। ওকে গিয়ে কংগ্রেসের লোকজন, বিজয় সিং নাহারও তখনকার দিনের নামি গুন্ডা, কিন্তু উনি আবার রাজনীতিরও খুব বড় নেতা। তো বিজয় সিং নাহার, বিধানচন্দ্র রায় নিজে, গোপালকে পাড়ার লোক তো, বিধানচন্দ্র রায় নিজে গিয়ে বললেন যে তুমি যাও, গান্ধীজি ডাকছেন, না করার উচিত না। হ্যাঁ, উনি বললেন আপনারা যখন বলছেন আমি যাব, কিন্তু আমি যা করার সেটা আমি করব। উনি গেলেন গান্ধীজির কাছে, গিয়ে বললেন যে দেখুন আপনার কাছে যারা অস্ত্রশস্ত্র দিয়েছেন না, সেগুলো সব হচ্ছে পুরনো ভাঙাচোরা মোর্চে ধরা অস্ত্রশস্ত্র, আসল অস্ত্র কেউ জমা দেয়নি। আর আমি কোনো অস্ত্র জমা দেব না, কারণ যে অস্ত্র দিয়ে যদি একটা ছুঁচ দিয়েও আমি কোনো হিন্দু মানুষের জীবন বাঁচিয়ে থাকি, তাহলে সেটাই আমার কাছে থাকবে ভবিষ্যতে হিন্দুদের বাঁচানোর জন্য। সুতরাং আমি কোনো অস্ত্র জমা দেব না। গান্ধীজি খুব রেগে গেলেন ওর উপর, বললেন আমার কিছু করার নেই। হ্যাঁ, আপনি অহিংস নীতিতে চলেন, আমি সুভাষের মন্ত্রে চলি, সুভাষচন্দ্রের মন্ত্রে আমি চলি। আমি এইটা উনি গান্ধীজিকে বলেছিলেন, পরিষ্কার মুখের ওপর বলেছিলেন, এবং উনি চলে এলেন। কিন্তু গান্ধী তখন খুব একা বোধ করছেন। আচ্ছা, মানে প্র্যাকটিক্যালি কেউ অস্ত্র সেইভাবে দেয়নি, এটা যখন জানতে পারলেন। আর গোপাল একটা নেতৃত্ব দিচ্ছে তখন, সে আসতে পারছে না। শেষ পর্যন্ত উনি বললেন যে হিন্দুরা আমার, পুলিশ পারবে না, হিন্দুরাই আমাকে গার্ড দিতে পারবে। আবার সবাই গোপালের কাছে গিয়ে গেল। গোপাল বলল আমি গার্ড দেবো, কিন্তু তার আগে আমি গান্ধীজির সঙ্গে আবার কথা বলবো। গান্ধীকে গিয়ে বললেন আমি গার্ড দেবো আপনাকে, কোনো চিন্তা নেই আপনার গায়ে আঁচড়ও কাটতে দেবো না কাউকে, কিন্তু আপনি তো আবার অহিংস মতে চলেন, আমি তো হিংসার পথে চলবো। আমার পকেটে কিন্তু পকেটে দুটো রিভলভার থাকবে, তা আপনি সেটা মেনে নেবেন তো? গান্ধীজির না মেনে কোনো উপায় ছিল না। হ্যাঁ, ও তিনজনকে নিয়ে গিয়েছিল, দুজন বাইরে থাকতো, ও ভেতরে থাকতো, গান্ধীজির আশেপাশে থাকতো। ওর পকেটে দুটো রিভলভার থাকতো দু পকেটে, আর ওদের হাতে অস্ত্র। ওরা ওই দুটো ছেলে সারা রাত ওই অস্ত্র নিয়ে ঘুরে পাহারা দিত। হ্যাঁ, তা এইভাবে গান্ধীজি ছিলেন যে কদিন কলকাতায় ছিলেন, তারপর শেষমেশ উনি চলে গেলেন। এর মধ্যে ওই যখন দাঙ্গা চলছিল সেই সময়টা সুরাবর্দীকে একটা মার্ডার করার প্ল্যান করেছিল এই গোপাল মুখার্জি অ্যান্ড আদার্স, জানো সেটা? না, মানে যখন এই দাঙ্গাটা চলছে সেই অবস্থাতে, হ্যাঁ, যখন দাঙ্গাটা খুব মারাত্মক জায়গায় পৌঁছে গেছে, মানে দুপক্ষই এই সময় থেকে ওই রডা অস্ত্র ব্যাপারটা চলে। রডা অস্ত্র লুণ্ঠনের কেসটা তো অনেক আগের, কিন্তু রডা অস্ত্র লুণ্ঠনের কেসটা এই প্রসঙ্গে অনেক ক্ষেত্রে আসে এই কারণে যে ওই অনুকূল চন্দ্র মুখার্জির বাড়িতেই গোটা স্টকটা রাখা ছিল, প্রাথমিকভাবে ওখানে রাখা হয়েছিল, ওখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল গোটা পশ্চিমবঙ্গে। এবং যেহেতু অনুকূল চন্দ্র মুখার্জি এবং যেহেতু গোপাল মুখার্জি অনুকূল চন্দ্রের ভাগনা, সেই হিসেবে এই প্রসঙ্গে ওই রডা কোম্পানির অস্ত্র লুটের ঘটনাটা আসে।
আচ্ছা কিন্তু এই তোমার এইখানে যেটা হলো সেটা হচ্ছে যে গোপাল মুখার্জি একদিন ওই মানে কীভাবে পরের দিনে প্ল্যান আউট করা হবে, রাত্রিবেলা বসে সব প্ল্যান আউট করা হচ্ছে যে কীভাবে কোন এলাকায় আক্রমণ রোখা হবে। তখন এই একজন বললো আর কি ওর সাগরেদদের মধ্যে যে সব কিছু বন্ধ হয়ে যায় যদি সুরাবর্দিকে মেরে দেওয়া যায়। এটা শুনে তো গোপাল চমকে উঠেছে, গোপালের নিজের মাথাতেও এটা আসেনি, ভাবেনি। বললেন কি বলছি, সুরাবর্দিকে এভাবে মার্ডার করা কি সম্ভব নাকি? কিন্তু শেষ পর্যন্ত ছেলেগুলো খুব অ্যাডামেন্ট, বললো আমরা মারব। আচ্ছা, হ্যাঁ, কীভাবে প্ল্যান হলো যে বেলেঘাটা ব্রিজের ওপর দিয়ে যখন সুরাবর্দি যাবে তখন ওর গাড়িতে গ্রেনেড মারা হবে, গ্রেনেড মেরে গাড়িটাকে উড়িয়ে দেওয়া হবে। পরিকল্পনা হলো সুরাবর্দির গাড়ি যাচ্ছে, তখন তো এত সিকিউরিটি থাকবে না, একটা দুটো সিকিউরিটি আছে, আর ওরা পেছন অন্য একটা জিপ নিয়ে যাচ্ছে। মানে কপাল খারাপ থাকলে যাওয়া হয় আর কি, সুরাবর্দির কপাল ভালো তাই বেঁচে গেলেন। মাঝখানে এদের গাড়িটা যারা মারতে গিয়েছিল যে যুবকেরা, এদের গাড়িটা গন্ডগোল করে স্কিড করে পড়লো লাইনের ওপর, এবং প্র্যাকটিক্যালি যে কজন ছিল ওই গাড়িতে 3 জন না 4 জন ছিল, এরা প্রত্যেকেই মারা যায় ওই অ্যাক্সিডেন্টে, সুরাবর্দির গাড়িটা বেরিয়ে যায়। তো গোপাল তখন একটা কমেন্ট করেছিল যে ওর কপালে আরও অনেক দুর্গতি আছে যার জন্য এবারে বেঁচে গেল। তো শেষ পর্যন্ত তাই হয়েছিল, সুরাবর্দি তো পাকিস্তানে গিয়েও জায়গা পেল না। আচ্ছা, তো পূর্ব পাকিস্তানে গ্রহণ করেনি, পাকিস্তানে কোনো মন্ত্রিত্ব পায়নি, কিছুই পায়নি। ও পূর্ব পাকিস্তানে থেকে গিয়েছিল, মানে আমরা যেটাকে এখনকার বাংলাদেশ, ওখানেই থেকে গিয়েছিল। খুবই খারাপ অবস্থায় মানে কি, তার কোনো সেই স্ট্যাটাস কি ছিল না, কিছু। এই সুরাবর্দি নিজে তো অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন, বিদেশি বিয়ে করেছিলেন, পয়সাওয়ালা ঘরের লোক, সব কিছুই ছিল তার। কিন্তু প্রবলেম হলো ওটাই, ওই সাম্প্রদায়িক মনোভাব। সুরাবর্দি যে অনেক ক্ষেত্রে দেখবে সুরাবর্দি খুব খারাপ লোক কিন্তু ছিলেন না, কিন্তু রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করতে গিয়ে সুরাবর্দিকেও কিন্তু সাম্প্রদায়িক হতে হয়েছিল ভয়ঙ্করভাবে। এবং তার প্রমাণ কলকাতায় 46 দাঙ্গার মূল কারণ একজনই, তিনি সুরাবর্দি। মানে কলকাতার যে 46-এর দাঙ্গা, তার দায় তাহলে বলা যেতে পারে পুরোপুরি সুরাবর্দি। অবশ্যই। আরেকটা হচ্ছে দায় যারা বসেছিল তখনও, সেটা হচ্ছে কেমব্রিজের 4 জন স্টুডেন্ট যারা পাকিস্তানের ওয়ারটা এনেছিল। রহমত আলী চৌধুরী, আকরম খান খট্টক, এরকম 4 জন স্টুডেন্ট, নিয়াজ আলী, এরা কেমব্রিজে বসে বহুদিন আগে, মানে এই 1946-এর অনেক আগে, 1931 বোধহয়, সেই সময়টা এরা ওখানে বসে পাকিস্তান গঠনের পরিকল্পনা করে জিন্নাকে জানিয়েছিলেন যে আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের দৈনন্দিন জীবনযাপন আলাদা, আমরা কেন হিন্দুদের সঙ্গে থাকব, আমাদেরও তো উন্নতির রাস্তা দেখতে হবে। ওরা একটা অন্যরকম চিন্তাভাবনা নিয়ে কথাটা বলেছিল যে আমাদের পাকিস্তান করতে দেওয়া হোক, পাকিস্তান, হ্যাঁ, পবিত্র স্থান, সেইভাবে করতে দেওয়া হোক। তা সেটা না হলে আমরা আমাদের নিজেদের রক্ষা করতে পারবো না, কারণ তখনও তো মুসলিম সমাজ অনেক পিছিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বলেছিলেন যে হিন্দু সমাজের সঙ্গে পাল্লা দিতে গেলে আমরা হিন্দু সমাজের মধ্যে থেকে পড়তে পারবো না, আমাদের করতে হবে অন্য রাষ্ট্র তৈরি করে। শেষ পর্যন্ত জিন্না কিন্তু সেটাই গ্রহণ করেছিলেন। জিন্না নিজে কিন্তু সাম্প্রদায়িক ছিলেন না, জিন্না নিজেকে ইন্ডিয়ান বলতেন। জিন্না বলতেন যে আমার থেকে ভারতবর্ষকে ভালোবাসে এরকম লোক ভারতবর্ষে বেশি নেই। কিন্তু উনি একথাও বলেছিলেন যে আমি কেন মুসলিম হতে বাধ্য হলাম। উনি সবসময় স্যুট বুট পরে থাকতেন, পরবর্তীকালে উনি পাজামা আর পাঞ্জাবি পরলেন, মানে পাতলুন শুরু করলেন, মুসলমানদের পোশাকটা নিলেন, বললেন আমি পোশাক নিতে বাধ্য হয়েছি তো গান্ধীজির জন্য। এটা ভুলে গেছেন, স্টেটমেন্ট আছে। 46-এর দাঙ্গার মূল পুরুষ যার হাত দিয়ে ঘটনাটা ঘটেছে, তিনি কিন্তু ওই সুরাবর্দি। তো সুরাবর্দিকেই আমরা মানে একেবারে সম্পূর্ণভাবে দায়ী করব এই ঘটনার জন্য। যিনি প্রথম দিন মুখ্য প্রশাসক হিসেবে, প্রধানমন্ত্রী অফ বেঙ্গল হয়ে তিনি যদি প্রথম দিনেই পুলিশ নামাতেন, সেনাবাহিনী নামাতেন, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। তার মানে এটা পরিষ্কার হয়ে যায় যে 5 দিন পরে যখন সেনা নামলো, পুলিশ নামলো, এই 5 দিনের মধ্যে যা ধ্বংস হওয়ার সেটা হয়ে যাক, এটা উনি চেয়েছিলেন। কিন্তু সেটা উনি বুঝতে পারেননি যে সেটা এতখানি ব্যাকল্যাশ হবে। মানে উনি ভেবেছিলেন একচেটিয়ায় হিন্দু হত্যা করে বেরিয়ে যাব, কিন্তু হিন্দুরাও যে
আক্রমণাত্মক হতে পারে, আক্রমণাত্মক সেটা এতখানি বুঝতে পারি। ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক হতে পারে, এটা বোধহয় ওনার ধারণা ছিল না। এবং আমাদের হিন্দুদেরও বোধহয় এই ধারণাটা সেই সময় ছিল না যে এতটা যে এত অ্যাগ্রেসিভ বড় ওরা ঘটনা হতে পারে। এতখানি হতে পারে, কিন্তু সেটা হয়েছিল, এটাই বাস্তব। মানে 26 আগস্ট যতদূর কলকাতা এবং হাওড়া মিলিয়ে বডি রিকভার্ড হয়েছিল 3468। এ সরকারি তথ্য আর কি, সরকারি তথ্য। কিন্তু ওই যে এরকম হাজার হাজার মৃতদেহ গঙ্গায় ভেসে গেছে, নর্দমায় পচেছে, হ্যাঁ, ওই গাদা আচ্ছা, শকুনে খেয়েছে। এই যে দাঙ্গাটা, এটার মধ্যে আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন পাওয়া যায় যে হাওড়া ব্রিজ ধ্বংস করারও একটা জায়গা তৈরি হয়েছিল। হ্যাঁ, এইটা ওই হরেন ঘোষের কাছে ঘটনাটা ঘটেছিল। হরেন ঘোষ ছিলেন তখনকার দিনে খুব বিখ্যাত ইমপ্রেসিডিও। আচ্ছা, এটা ওনার ব্যবসা ছিল। ওকে। তা ওনার অফিস ছিল ওই এতে বউবাজার না, ওই তোমার ধর্মতলায় ওয়াছেল মোল্লার দোকান এখনও আছে, এখন বোধহয় আর নেই, এখন বোধহয় ওটা মল হয়ে গেছে। আচ্ছা, ওয়াছেল মোল্লার দোকান ছিল, স্যুট তৈরিতে খুব বিখ্যাত মানুষ ছিলেন। তা ওয়াছেল মোল্লার দোকানের ওপরে ওনার অফিস ছিল, তো ওটাকে ওয়াছেল মোল্লা ভবনই বলা হতো। ওই আশেপাশে কিছু বাইজি পরিবার থাকতো তখন। তা তাদের কয়েকজন ওই হরেন ঘোষের কাছে একদিন এসছে কিছু কাগজ নিয়ে, কয়েকটা চিরকুট টাইপের নিয়ে এসে বলছেন যে বাবু আমি তো পড়তে পারি না, আমার কয়েকটা কাস্টমার এসেছিলো, তারা এগুলো ফেলে গেছে, তো এগুলো কী লেখা আছে আমি জানি না, আমি একটু পড়ে দেবেন, ওরা তাহলে এলে ওদের হাতে দিয়ে দেবো। তা উনি পড়ে দেখেন যে হাওড়া ব্রিজ ওড়ানোর পরিকল্পনাটা ওতে লেখা রয়েছে। তো উনি আর ওদের বাইজির হাতে ওই কাগজগুলো দেননি, উনি ওগুলো বাজে কাগজ, ফালতু কাগজ, এরকম কিছু না, দেওয়ার মতো কিছু না এটা বলে উনি ওনার ওই বিনে ফেলে দিয়েছেন। বাইজি চলে গেছে, বাইজি হয়েছে, বাজে কাগজ, ঠিক আছে, চলে গেছে। তারপরে উনি ওই কাগজগুলো কুড়িয়ে নিয়েছেন, নিয়ে সোজা গোপাল মুখার্জির কাছে যান। এখানেও গোপাল মুখার্জির কাছে গিয়ে বলে দেখেছো গোপাল এই ব্যাপার, হ্যাঁ, উনি বলছেন এ তো মারাত্মক ঘটনা, এই জিনিসটা কেন, মানে এই ঘটনাটাই কিন্তু গোপাল মুখার্জিকে রাস্তায় নামালো। তার আগে পর্যন্ত ও কিন্তু রাস্তায় নামেনি, এবং না বলে শুধু না, হরেন ঘোষ বললেন যে আমি এটা প্রধানমন্ত্রীকে জওয়াহরলাল নেহরুকে জানাবো, যেভাবে হোক এখানকার নেতৃত্বের মাধ্যমে হোক, আমি জওয়াহরলাল নেহরুকে চিঠি লিখব, আর তোমার যা করার তুমি করো। তা এইটা হলো, এইটা হওয়ার পরে গোপাল মুখার্জি ওকে বলে দিয়েছিলেন এই হরেন ঘোষকে যে আপনি কিন্তু এখন আর ওই ভবনে যাবেন না, কারণ ওরা আপনাকে কোনো না কোনোভাবে যদি প্রকাশ হয়ে যায় যে আপনি এই তথ্যটা জানেন, তাহলে আপনাকে ওরা মেরে দেবে। কিন্তু উনি একটু সাহসী মানুষ ছিলেন, উনি অফিসে যেতেন। এবারে ওইদিকে হলো কি, ওই বাইজির কাছে ওরা কাগজগুলো কোথায় খুঁজতে গেছে, আবার সেই কাস্টমারগুলো, এগুলো সব মুসলিম কাস্টমার ছিল। তো ওরা বলেছে যে তো আমার কাছে নেই, আমি তো ওই বাবুকে দেখিয়েছিলাম, হরেন ঘোষের নাম বলেছে, আমি তো ওনার কাছে গিয়েছিলাম, উনি বলেছেন বাজে কাগজ ফেলে দিয়েছেন উনি। বুঝে গেছে যে কেসটা অন্যরকম। ওরা সোজা হরেন ঘোষকে ওই অফিস থেকে বার করে খোলা রাস্তায় কুঁচিয়ে হত্যা করেছিল, মানে কুঁচিয়ে মাংসগুলো ছড়িয়ে দিয়েছিল। তবে এটাও ঘটনা, আরেকটা কথা বলে দেওয়া দরকার যে 46-এর দাঙ্গায় যত ঘটনা ঘটেছে ঠিক সমান পরিমাণে গুজবও কিন্তু রটেছে। যেমন ধরো গুজব রটেছিল যে রাজাবাজারে নাকি হিন্দু মহিলাদের রেপ করে খুন করে তাদের স্তন কেটে নিয়ে ওই খাসির গরুর মাংসের পাশাপাশি তাদের ঝুলিয়ে রাখা হতো। এগুলো কিন্তু পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির মণিকুন্তলা সেন লিখছেন যে আমরা নিজেরা ভিজিট করেছি, আমরা কিন্তু এরকম কোনো ঘটনা দেখিনি। তারপরে অনেকে বলেছিল যে ডেড বডিগুলো ছুঁড়ে ট্রাম লাইনের ওপর ছুঁড়ে দেওয়া হতো, ট্রামের তারের ওপর ঝুলিয়ে রাখা হতো, এগুলোও কিন্তু কোনো ঘটনা এরকম ঘটেনি। তবে নাকোদা মসজিদ এলাকায় বেশ কিছু নৃশংস ঘটনা ঘটেছিল, মানে হত্যা করার পদ্ধতিগুলো মানে ওই কী বলে এটাকে, ওরা যেভাবে কাটে, আড়াই প্যাঁচে যেভাবে কাটে, তো সেই রকমভাবে হত্যা করা হয়েছিল মানুষকে, এরকম ঘটনা অনেক পাওয়া যায়, এগুলো সত্যি ঘটনা। যাই হোক, ঘটনাগুলো খুবই মারাত্মক, দুপক্ষের তরফ থেকেই আক্রমণ হয়েছে, আক্রমণ প্রতি আক্রমণ এই চলেছে, এবং আলটিমেটলি ওই প্রায় 20 চলেছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত ঠান্ডা হয়েছে। এটা আমরা আশা করব যে আজকের ভারতবর্ষ অন্য ভারতবর্ষ, আজকের কলকাতা অন্য কলকাতা, একদমই তাই, যে সেইটা যেন আর সেই জিনিসটা যেন আর কখনো না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আলটিমেটলি কোনো মানুষই সাম্প্রদায়িক নয়, তাকে সাম্প্রদায়িক করা হয়।
এবং সেটা অনেকটাই তার পেছনে রাজনীতির একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে। এজেন্ডা থাকে, সেই এজেন্ডা থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। সেটা যাতে না হয় তার জন্য রাজনীতিবিদদেরও সচেতন হতে হবে, আমাদেরও সচেতন হতে হবে। একদম। আচ্ছা, এই যে এতটা আমরা যে পুরো ঘটনাটা শুনলাম, এই ঘটনাটার কোনো মানে কনসলিডেটেড কোনো জায়গায় আমরা পেতে পারি? আচ্ছা, আমি সেটা বলি যে এই ঘটনাটা নিয়ে অনেক বইপত্র আছে, অনেক আর্টিকেল অনেক জায়গায় আছে। আচ্ছা, কিন্তু আমি এটা নিয়ে অনেক বছর ধরে স্টাডি করছিলাম। তো স্টাডি করতে করতে আমার একটা মনে হয়েছিল যে কোথাও কিছু একটা খামতি থেকে যাচ্ছে। আচ্ছা। কারণ আমার মনে হয়েছিল যে যারা এ পর্যন্ত কাজটা করেছেন তারা যে কোনো কারণেই হোক চিন্তাভাবনাটা একটু অন্যরকমভাবে, লেখার সময় তো একটা প্ল্যানিং করতে হয়, সেই প্ল্যানিংয়ের সময়টা হয়তো তারা কিছু কিছু জিনিস মানে কিছু কিছু ভাবনা চিন্তা প্রিকনসিভড আইডিয়া থেকে লিখছেন। আচ্ছা আচ্ছা। তার ফলে অধিকাংশ বই ধরো দেখা যাচ্ছে যে একজন হিন্দুকেও লিখেছেন, তিনি হিন্দুদের ফেভারে লিখেছেন। মুসলমান কোনো অধ্যাপক বা সাহিত্যিক তারা কিছু লিখেছেন, তারা মুসলমানদের টেনে লিখেছেন। হ্যাঁ, কমিউনিস্টরা কমিউনিস্টদের মতো লিখেছেন, কংগ্রেসরা কংগ্রেসের মতো লিখেছেন। মানে এইগুলো আমার ব্যক্তিগতভাবে পড়াশোনা করার পর মনে হয়েছে। তখন আমি একটা প্ল্যান করি যে আমি নিজে একটা বই করব, যেখানে একটা সম্পূর্ণভাবে তথ্যগুলো আনবো। আমি তো বেসিক্যালি একজন সাংবাদিক, সুতরাং আমার কাছে ইনফরমেশন ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। একদম। তো আমি সেইভাবে বিষয়টাকে দেখেছি। সেটাতে কোথাও হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে, কোথাও মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। কথা নয়, তথ্য দিতে হয়েছে, যা সেখানে ঘটেছে সেই তথ্য বলতে পারো। ইটস অ্যান ইনফরমেটিভ বুক, ইনফরমেটিভ রিসার্চ ওয়ার্ক। সেটা কিন্তু এই বইটি, এটি হচ্ছে এই বছরেই বইমেলায় প্রকাশিত হয়েছে, এই 2-3 দিন আগেই প্রকাশিত হয়েছে। কলকাতায় 46 মৃত্যু উপত্যকা। এই বইটি প্রকাশ করেছে বুক ফার্ম। বুক ফার্ম সাধারণত এ ধরনের বই কম করে, মানে সিরিয়াস রিসার্চ ওয়ার্ক করেন কিন্তু কম্পারেটিভলি কম। কিন্তু ওরা এই বইটি আমার থেকে মানে প্র্যাকটিক্যালি ওরা চেয়ে নিয়েছিলেন এবং এটা ওরা যথেষ্ট যত্ন সহকারে বার করেছেন। এবং এই বইটিতে প্রায় 52টি ফটো আছে, ওই 1946-এর ফটো, মানে হোয়াইটের তোলা। হ্যাঁ, বুরকে হোয়াইটের তোলা, বেশিরভাগ ছবি বুরকে হোয়াইটের তোলা, মার্গারেট বুরকে হোয়াইটের তোলা ছবি। সেই ছবিগুলো আমরা লাইভ পত্রিকা থেকে সংগ্রহ করেছি এবং সেগুলোকে খুব ডেভেলপ করতে প্রচুর সময় নিয়েছি। এর জন্য প্রকাশককে ধন্যবাদ দেবো আমি, শান্তনু ঘোষ। মানে অনেক প্রচুর টাকা খরচা করেছেন এই ছবিগুলোকে ডেভেলপ করার জন্য এবং এই বইটি প্রকাশের জন্য। এবং আমাদের যেটা আমাদের এই পডকাস্টটা যারা আজকে দেখছে, আমাদেরকেও যদি কমেন্টে জানায়, আমরা আপনাকে একেবারেই তাই। পডকাস্ট করার মানেই তাই যে মানুষ সত্যিটা মানুষের কাছে পৌঁছানো। আপনারা যারা দেখবেন ইউটিউবে, তারা নিশ্চয়ই এই পডকাস্টটা দেখার পর মন্তব্য করবেন এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবেন। এতে কোনো দ্বিধার কোনো কারণ নেই। একদম। অনেক ধন্যবাদ সন্দীপন, তোমাকে, তোমাদের ফুল টিমকে, সার্থককে এবং প্রণীত দুজনকেই আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি।